রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। অফিস থেকে ফেরার সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হল। আমার কাছে ছাতা ছিল না। ছেলে তার মোটরবাইক নিয়ে এসে আমাকে তুলে নিল। পুরো পথ আমি তার কোমর জড়িয়ে ধরে বসেছিলাম। বাড়ি পৌঁছে দুজনেই সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম। ছেলে টাওয়েল এনে আমার চুল মুছতে লাগল। মা, তুমি এত ঠান্ডা হয়ে গেছ, ও সে তার গরম হাত আমার গালে রাখল। আমি তার দিকে তাকালাম, তার চুল থেকে পানি ঝরছিল। জানো, যখন তুমি আমাকে জড়িয়ে ধরে বসেছিলে, আমার মনে হচ্ছিল স্বর্গ স্পর্শ করছি ও আমার শরীর কাঁপছিল ঠান্ডায়। এই বৃষ্টি যেমন আমাদের ভিজিয়েছে, তেমনি আমার ভালোবাসাও তোমাকে ভিজিয়ে দিতে চাই। কি তার কণ্ঠস্বর আবেগভারী হয়ে উঠল। আমি তোমাকে ভালোবাসি মা, শুধু মা হিসেবে নয়। কি জানালা দিয়ে এখনো বৃষ্টির শব্দ আসছিল। তুমি আমার স্ত্রী হও, আমরা একসাথে বৃষ্টিতে নাচি। কি তার হাত আমার কাঁধে এসে পড়ল। এই ভেজা কাপড়ে তুমি আরও সুন্দর লাগছ। বিয়ে করো আমাকে গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা দাস। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম সুমিত দাস, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রিয়ান আর তানিয়া। রিয়ান ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়। যে ঘটনার কথা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু সেই দিনটার কথা ভাবলে আজও আমার মনে হয় যেন কোনো অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। সেদিন ছিল শুক্রবার। রিয়ান কলেজ থেকে ফিরেছে বিকেল ৫টায়। আমি রান্নাঘরে খিচুড়ি রান্না করছিলাম। হঠাৎ রিয়ান এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরল। মা, আজ তুমি খুব সুন্দর লাগছ, সে বলল মিষ্টি গলায়। আমি হাসলাম। কেন, অন্যদিন সুন্দর লাগি না নাকি? না মা, আজ অন্যরকম। তোমার চুলে নতুন তেল দিয়েছ নাকি? খুব ভালো গন্ধ আসছে। রিয়ান আমার চুলে নাক ঘষে গন্ধ নিল। আমার একটু অদ্ভুত লাগছিল। রিয়ান সাধারণত এতটা আদর করে না। কিন্তু ভাবলাম ছেলে হয়তো মায়ের স্নেহ পেতে চাইছে। রিয়ান, তুই হাত ধুয়ে এসে বস। খিচুড়ি প্রায় রেডি। রিয়ান হাত ধুয়ে এসে খেতে বসল। খেতে খেতে সে বলল, মা, আমাদের কলেজে একটা ট্যুর আছে। তুমি যাবে আমার সাথে? ট্যুরে মায়েরা যায় নাকি? হ্যাঁ, এবার ফ্যামিলি ট্যুর। সবাই তাদের পরিবার নিয়ে যাচ্ছে। তুমি না গেলে আমি একা থেকে যাব গো। আমি ভেবে দেখলাম। সুমিত অফিসের কাজে খুব ব্যস্ত থাকে। তানিয়ার স্কুল আছে। কোথায় যাবে? কক্সবাজার। ৩ দিনের ট্যুর। রিয়ানের চোখে এক ধরনের উৎসাহ। আমি রাজি হয়ে গেলাম। দীর্ঘদিন পর একটা ভালো ছুটি কাটানোর সুযোগ। পরের দিন সকালে আমরা বাসে করে রওনা দিলাম। বাসে রিয়ানের অনেক বন্ধু এবং তাদের পরিবার। সবার সাথে পরিচয় হল। বাসে রিয়ান আমার পাশেই বসল। জানালার পাশে আমি, তার পাশে রিয়ান। যাত্রাপথে সে আমার হাত ধরে রাখল। মা, তোমার হাত খুব নরম। আমি হাসলাম। বুড়ো হয়ে গেছি, হাত কি আর নরম থাকে? না মা, তুমি মোটেও বুড়ো হওনি। তুমি এখনও যুবতী। রিয়ান আমার হাত টিপে দিল। বাসে আরও মায়েরা ছিলেন। তাদের সাথে গল্প করতে করতে সময় কেটে গেল। কিন্তু রিয়ান বারবার আমার দিকে তাকাচ্ছিল। তার চোখে একটা অদ্ভুত ভাব। যেন সে আমাকে কোনো নতুন দৃষ্টিতে দেখছে। কক্সবাজার পৌঁছে হোটেলে উঠলাম। রিয়ান রুম বুক করার সময় বলল, মা, আমাদের একটা ডাবল রুম দিন। আমি অবাক হলাম। একটা রুমে কেন? 2টো আলাদা রুম নাও। না মা, অপচ কেন? একটা রুমেই 2টো বেড আছে। গিয়ে হোটেলের রুম অনেক সুন্দর। সমুদ্রের দিকে ব্যালকনি। সন্ধ্যায় আমরা সমুদ্র সৈকতে গেলাম। রিয়ান আমার হাত ধরে হাঁটছিল। মা, সমুদ্রের ঢেউয়ের শব্দ কত সুন্দর। হ্যাঁ, প্রকৃতি কত সুন্দর করে সাজিয়েছে সবকিছু। তুমি যেমন সুন্দর মা। রিয়ান হঠাৎ আমার দিকে ঘুরে দাঁড়াল। আমি একটু লজ্জা পেলাম। এসব কি বলছিস? সত্যি মা, তুমি খুব সুন্দর। আমার মনে হয় তুমি আমার বয়সী কোনো মেয়ে। আমার মনে হলো রিয়ানের কথাবার্তায় একটা পরিবর্তন আসছে। কিন্তু ভাবলাম হয়তো সে আমাকে খুশি করতে চাইছে। রাতে খাওয়া দাওয়া শেষে রুমে ফিরলাম।
রিয়ান বলল, মা তুমি একটু বিশ্রাম নাও, আমি বাইরে একটু ঘুরে আসি গু। আমি শুয়ে পড়লাম। একটু পরে রিয়ান ফিরে এল। আমি তখন অর্ধেক ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার মাথায় হাত রাখল। চোখ খুলে দেখি রিয়ান আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত রাখছে। কি হয়েছে রিয়ান? মা তুমি ঘুমিয়ে পড়েছিলে, খুব শান্ত লাগছিল। তুই কেন আমার বিছানার পাশে? তোমাকে দেখতে ভালো লাগছিল, তুমি ঘুমিয়ে থাকলে অনেক সুন্দর লাগুক। আমি উঠে বসলাম। রিয়ান তুই আজকাল খুব অদ্ভুত কথা বলছিস। কেন মা, আমি কি অদ্ভুত বলেছি? তুই আমাকে নিয়ে এত প্রশংসা করছিস কেন? রিয়ান আমার কাছে আরও কাছে এসে বসল। মা তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? অবশ্যই জানি। তুই আমার ছেলে গি। না মা, আমার ভালোবাসা অন্যরকম। রিয়ান আমার হাত ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রিয়ান তুই ঠিক আছিস তো? মা আমি একটা কথা বলতে চাই। রিয়ানের গলার স্বর কাঁপছিল। বল। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয় গু। আমার মাথায় যেন বাজ পড়ল। তুই কি বলছিস রিয়ান? মা আমি জানি এটা ভুল, কিন্তু আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না গে। আমি উঠে দাঁড়ালাম। রিয়ান তুই পাগল হয়ে গেছিস নাকি? না মা, আমি পাগল হইনি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি রুম থেকে বেরিয়ে গেলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালাম। মনটা খুব খারাপ হয়ে গেল। রিয়ানের এই পরিবর্তন বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর রিয়ান ব্যালকনিতে এসে দাঁড়াল। মা আমি ভুল বলেছি, তুমি রাগ করো না গে। আমি তার দিকে তাকালাম। তার চোখে অশ্রু। রিয়ান তুই আমার ছেলে, আমি তোর মা। এই সম্পর্ক কখনো পরিবর্তন হতে পারে না গে। আমি জানি মা, কিন্তু মনটা আমার কন্ট্রোলে নেই গে। আমি তার কাছে গিয়ে তার মাথায় হাত রাখলাম। রিয়ান তুই আমার সোনার ছেলে, কিন্তু এই ভাবনা ভুল। তুই একটা ভালো মেয়ে খুঁজে নে। কি তোমার মতো কোথায় পাবো মা? পাবি, পৃথিবীতে অনেক ভালো মেয়ে আছে গি। রিয়ান কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, মা আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তাকে জড়িয়ে ধরলাম। কোনো ক্ষমা লাগে না, তুই আমার ছেলে গি। পরের দিন সকালে আমরা স্বাভাবিক হয়ে উঠলাম। রিয়ান আর সেই রকম কথা বলল না। আমরা সমুদ্র সৈকতে ঘুরলাম, ছবি তুললাম। কিন্তু সন্ধ্যায় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা হোটেলে ফিরছিলাম। হঠাৎ রিয়ান বলল, মা ওই দিকে তাকাও। আমি যেদিকে তাকালাম সেখানে একটি পুরানো দালান। দালানের সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। সাদা লম্বা দাড়ি, চোখে একটা অদ্ভুত তীব্রতা। বৃদ্ধ লোকটি আমাদের দিকে ইশারা করল। মা উনি আমাদের ডাকছেন। রিয়ান বলল। আমি দ্বিধায় পড়ে গেলাম। অপরিচিত লোক, রাত প্রায় হয়ে এসেছে। কিন্তু রিয়ান আমার হাত ধরে সেই দিকে চলতে লাগল। চল মা, দেখি কি চায় ও। বৃদ্ধ লোকটির কাছে গিয়ে রিয়ান বলল, দাদু আপনি আমাদের ডেকেছেন? বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে বলল, তুমি নীলিমা দাস? আমি চমকে গেলাম। আপনি আমার নাম জানেন কি করে? আমি অনেক কিছুই জানি। তোমার ছেলেও জানে কি? রিয়ানের দিকে তাকিয়ে বৃদ্ধ লোকটি বলল, তুমি গতকাল রাতে তোমার মায়ের কাছে কি বলেছিলে? রিয়ান ভয় পেয়ে গেল। আপনি কেমন করে জানেন? আমি জানি, কারণ এই দালানে আমি 40 বছর ধরে থাকি। এখানে যারা আসে তাদের মনের কথা আমি শুনতে পাই। আমার পুরো শরীর কাঁপতে লাগল। এই লোকটাকে? তুমি ভয় পেজো না নীলিমা, আমি তোমাদের সাহায্য করতে চাই। বৃদ্ধ লোকটি মৃদু হেসে বলল। কি সাহায্য? তোমার ছেলে একটা ভুল ভাবনায় পড়ে গেছে, কিন্তু এর পিছনে একটা রহস্য আছে গি। কি রহস্য? বৃদ্ধ লোকটি দালানের ভিতরে যাওয়ার ইশারা করল। ভিতরে এসো, সব জানতে পারবে। আমি রিয়ানের দিকে তাকালাম। সে ভয়ে আমার হাত শক্ত করে ধরে রেখেছে। মা আমাদের যেতে হবে। রিয়ান ফিসফিস করে বলল। কেন? আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছে এই লোকটি আমাদের সাহায্য করতে পারবে গু। আমরা বৃদ্ধ লোকটিকে অনুসরণ করে দালানের ভিতরে ঢুকলাম। ভিতরটা অনেক সুন্দর, দেয়ালে অনেক পুরানো ছবি। বৃদ্ধ লোকটি আমাদের বসতে ইশারা করল। তারপর বলল, নীলিমা তুমি কি জানো তোমার ছেলে কেন তোমার প্রতি এরকম অনুভব করছে? না গি, কারণ তুমি তার আসল মা নও।
আমি চমকে উঠলাম। আপনি কি বলছেন? তুমি রিয়ানের আসল মা নও। 18 বছর আগে একটি দুর্ঘটনায় রিয়ানের আসল মা-বাবা মারা গেছে। তুমি আর সুমিত তাকে দত্তক নিয়েছ গু। এ কেমন কথা? আমি রিয়ানকে নিজের পেটে ধরেছি। না নীলিমা, তুমি আর সুমিত দুজনেই ভুলে গেছ। একটি বিশেষ চিকিৎসার কারণে তোমাদের স্মৃতি পরিবর্তন করা হয়েছে গি। রিয়ান আমার দিকে তাকাল। মা, এটা কি সত্যি? আমি জানি না রিয়ান। আমার তো মনে আছে তোকে জন্ম দিয়েছি। বৃদ্ধ লোকটি উঠে গিয়ে একটি ফাইল নিয়ে এল। এই দেখো রিয়ানের আসল জন্মের কাগজপত্র। তার আসল মা-বাবার নাম। কাগজপত্র দেখে আমার মাথা ঘুরতে লাগল। সত্যি রিয়ানের আসল বাবা-মার নাম আলাদা। তাহলে আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। তুমি আর সুমিত একটি গোপন প্রজেক্টের অংশ ছিলে। এই প্রজেক্টে এতিম বাচ্চাদের পালিত পিতামাতার স্মৃতি পরিবর্তন করে দেওয়া হতো, যাতে তারা মনে করে এই শিশু তাদের নিজের গু। রিয়ান হাউমাউ করে কাঁদতে শুরু করল। তাহলে আমি তোমার ছেলে নই মা? আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই যেমনই হোক না কেন, তুই আমার সন্তান গু। বৃদ্ধ লোকটি বলল, রিয়ান, তোমার মনে যে অনুভূতি জেগেছে সেটা স্বাভাবিক। কারণ তুমি নীলিমার আসল ছেলে নও। তোমার অবচেতন মন এই সত্য জানে কি? তাহলে এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের আসল স্মৃতি ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু তখন তোমরা রিয়ানকে আর নিজের ছেলে মনে করবে না গে। আমি রিয়ানের দিকে তাকালাম। সে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। আমি আমার স্মৃতি ফিরিয়ে নিতে চাই না গে, আমি দৃঢ় গলায় বললাম। কেন? কারণ আমার কাছে রিয়ান আমার আসল ছেলে। আমি তাকে ভালোবেসে বড় করেছি। স্মৃতি সত্যি হোক আর মিথ্যা, আমার ভালোবাসা সত্যি গু। রিয়ান আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি সত্যিই আমার মা। আমি আর কোনো অন্যরকম চিন্তা করব না গে। বৃদ্ধ লোকটি হেসে বলল, এটাই ছিল আসল পরীক্ষা। তোমাদের ভালোবাসা সত্যিকারের কিনা গি। মানে? আমি কোনো পুরানো লোক নই। আমি সেই প্রজেক্টের একজন ডক্টর। আমরা মাঝে মাঝে দত্তক নেওয়া পরিবারগুলোকে পরীক্ষা করি। আমি রেগে গেলাম। আপনারা আমাদের সাথে এই খেলা খেলছিলেন? এটা খেলা নয় নীলিমা। এটা দরকারি। আমাদের জানতে হয় আমাদের প্রজেক্ট সফল হয়েছে কিনা গিয়ে। রিয়ানের যে অনুভূতির কথা বলছিলেন, সেটা আসলে একটি সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়া। কিছু ছেলেমেয়ের বয়ঃসন্ধিকালে এরকম হয়, কিন্তু পারিবারিক ভালোবাসা থাকলে সেটা ঠিক হয়ে যায়। রিয়ান বলল, তাহলে আমি সত্যিই আপনাদের ছেলে? হ্যাঁ রিয়ান, তুমি নীলিমা আর সুমিতের দত্তক নেওয়া ছেলে। কিন্তু ভালোবাসায় তুমি তাদের আসল ছেলে গু। আমরা হোটেলে ফিরে এলাম। সেই রাতে রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি এখন বুঝতে পারছি। আমার মনের যে দ্বন্দ্ব ছিল সেটা আসলে আমার অবচেতন মনের একটা প্রতিক্রিয়া ছিল গু। রিয়ান, তুই যা বুঝিস না কেন, তুই আমার সন্তান। এই সত্য কখনো পরিবর্তন হবে না গি। পরের দিন আমরা কক্সবাজার থেকে ঢাকায় ফিরলাম। বাড়িতে গিয়ে সুমিতকে সব কিছু বললাম। সুমিত শুনে প্রথমে অবাক হল, তারপর বলল, নীলিমা, আমার তো কিছুই মনে নেই। তবে রিয়ান যদি আমাদের দত্তক নেওয়া ছেলে হয়, তাহলেও সে আমার প্রিয় সন্তান গু। তানিয়া যখন এই কথা শুনল, সে বলল, তাহলে রিয়ান ভাই আমার আসল ভাই নয়? না তানিয়া, রিয়ান তোর দত্তক ভাই। কিন্তু আমাদের পরিবারে সে আসল ভাই গে। কিন্তু আমার মনে আরও কিছু প্রশ্ন জাগছিল। সেই বৃদ্ধ লোকটি সত্যিই ডক্টর ছিল নাকি অন্য কেউ? কয়েকদিন পর আমি একটা অদ্ভুত ফোন পেলাম। ফোনের ওপারে একজন মহিলার গলা। নীলিমা দাস? হ্যাঁ গো। আমার নাম ডক্টর রিনা চৌধুরী। আমি সেই প্রজেক্টের প্রধান গবেষক ছিলাম গ। কোন প্রজেক্ট? যে প্রজেক্টের কথা আপনি কক্সবাজারে শুনেছেন। আমি আপনার সাথে দেখা করতে চাই। কেন? আপনাকে পুরো সত্য বলতে চাই। পরের দিন ডক্টর রিনা চৌধুরী আমাদের বাড়িতে এলেন। তিনি একজন মধ্যবয়সী মহিলা, খুবই শিক্ষিত এবং ভদ্র। নীলিমা, আমি আপনাকে আসল সত্য বলতে চাই, তিনি বললেন। কি সত্য? আপনি আর সুমিত আসলেই রিয়ানের বাবা মা গ। আমি চমকে গেলাম। মানে? কক্সবাজারে যে লোকটির সাথে দেখা হয়েছিল সে আমাদের কেউ নয়। সে একটা প্রতারক। কিন্তু সে কেমন করে সব জানত? সে আপনাদের কয়েকদিন ধরে অনুসরণ করছিল। হোটেলের কর্মচারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিল।
রিয়ান উৎসুক হয়ে জিজ্ঞেস করল, তাহলে আমি সত্যিই মা বাবার আসল ছেলে? হ্যাঁ রিয়ান, তুমি নীলিমা আর সুমিতের আসল ছেলে। আমার মনে হলো আকাশ থেকে একটা বিশাল পাথর নেমে এল। তাহলে রিয়ানের অনুভূতির ব্যাপারটা? সেটা আসলে বয়ঃসন্ধিকালের একটা স্বাভাবিক পরিবর্তন। মাঝে মাঝে ছেলেরা তাদের মায়ের প্রতি এরকম অনুভূতি পায়, কিন্তু সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু আমার তো খুব খারাপ লাগছিল। এটা স্বাভাবিক নীলিমা, কিন্তু আপনি যেভাবে রিয়ানকে বুঝিয়েছেন সেটা খুবই ভালো। রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি খুব লজ্জিত। আমি তোমাকে এত কষ্ট দিয়েছি। আমি তাকে জড়িয়ে ধরলাম। কোনো লজ্জার কিছু নেই রিয়ান, তুই আমার সোনার ছেলে। ডক্টর চৌধুরী বললেন, নীলিমা, আপনি একজন আদর্শ মা। আপনার মতো মায়েরা থাকলে সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমার মনে আরও একটা প্রশ্ন এল। ডক্টর, সেই লোকটা কে ছিল? সে এই নাটক কেন করল? সে আসলে একটা মানসিক হাসপাতাল থেকে পালানো রোগী। তার মানসিক সমস্যা আছে। সে নিজেকে একজন গবেষক মনে করে। তাহলে সে কেমন করে এত কিছু জানত? মানসিক রোগীরা অনেক সময় খুব বুদ্ধিমান হয়। তারা মানুষের মনোবিজ্ঞান বুঝে ফেলে। রিয়ান বলল, তাহলে আমরা একটা পাগলের কথায় এত ভেবেছিলাম? হ্যাঁ, কিন্তু সেই ভাবনার মধ্যে দিয়ে আপনাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হয়েছে। ডক্টর চলে যাওয়ার পর আমরা সবাই মিলে বসলাম। সুমিত বলল, এই পুরো ঘটনা থেকে আমি একটা জিনিস বুঝেছি। আমাদের পরিবারের ভালোবাসা কত গভীর। তানিয়া বলল, রিয়ান ভাই, তুমি আমার আসল ভাই। এটা কখনো পরিবর্তন হবে না। রিয়ান আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি এখন বুঝতে পারছি যে আমার মনের যে দ্বন্দ্ব ছিল সেটা আসলে বয়সের একটা পর্যায়। কিন্তু তুমি আমার আসল মা। আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু এখানেই শেষ নয়। কিছুদিন পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি একদিন বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তায় সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার চেহারা আলাদা। সাদা দাড়ি কামানো, চুল ছোট করা। সে আমাকে দেখে হেসে বলল, নীলিমা, কেমন আছেন? আমি ভয় পেয়ে গেলাম। আপনি কে? আপনি আমার নাম জানেন কেমন করে? আমি আসলে একজন সাংবাদিক। আমার নাম তপন মুখার্জি। সাংবাদিক? কিন্তু কক্সবাজারে আপনি তো বললেন আপনি ডক্টর। আমি মিথ্যা বলেছিলাম। আমি আসলে পারিবারিক সম্পর্ক নিয়ে গবেষণা করি। আমি বিভিন্ন পরিবারে গিয়ে তাদের প্রতিক্রিয়া দেখি। কিন্তু আপনার এই কাজ তো ভুল। হ্যাঁ, আমি জানি। কিন্তু আমি সমাজের একটা সমস্যা নিয়ে কাজ করছি। কি সমস্যা? আমি দেখতে চাই পারিবারিক বন্ধন কত মজবুত। কোনো পরিবার সংকটের সময় একসাথে থাকে কিনা। আমি রেগে গেলাম। আপনার এই কাজের জন্য আমাদের এত কষ্ট হয়েছে। আমি দুঃখিত নীলিমা। কিন্তু আমি দেখেছি যে আপনাদের পরিবার সত্যিই একটা আদর্শ পরিবার। আপনি আমাদের ছেড়ে দিন। আমরা শান্তিতে থাকতে চাই। তপন মুখার্জি বলল, নীলিমা, আমি আপনাদের একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? আমি একটা বই লিখছি পারিবারিক সম্পর্ক নিয়ে। আপনাদের গল্প আমি সেখানে লিখতে চাই। আমরা চাই না। কিন্তু এই গল্প অনেক পরিবারের কাজে আসবে। অনেকে শিখতে পারবে কিভাবে পারিবারিক সমস্যার সমাধান করতে হয়। আমি বাড়িতে ফিরে সুমিত আর রিয়ানকে সব বললাম। সুমিত বলল, এই লোকটা আমাদের পিছু ছাড়ছে না কেন? রিয়ান বলল, মা, আমার মনে হয় আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। কিন্তু পরের দিন তপন মুখার্জি আর এল না। আমরা ভাবলাম হয়তো সে চলে গেছে। কিন্তু সপ্তাহখানেক পর আমি একটা ম্যাগাজিনে একটা আর্টিকেল দেখলাম। শিরোনাম ছিল, একটি পরিবারের অদ্ভুত রহস্য। আর্টিকেলে আমাদের পুরো ঘটনা লেখা, তবে নাম পরিবর্তন করা। কিন্তু বিস্তারিত বর্ণনা দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের গল্প। রিয়ান রেগে গেল। এই লোকটা আমাদের অনুমতি ছাড়া আমাদের গল্প ছাপিয়েছে। সুমিত বলল, আমরা আইনি ব্যবস্থা নেব। কিন্তু আমি ভাবলাম হয়তো এই গল্প পড়ে কোনো পরিবার উপকার পাবে। আর্টিকেল পড়ে আমি দেখলাম যে তপন মুখার্জি আমাদের পরিবারের প্রশংসা করেছে। সে লিখেছে, এই পরিবারটি দেখিয়েছে যে সংকটের সময় পরিবারের সদস্যরা কিভাবে একে অপরকে সাহায্য করে। কয়েকদিন পর আমাদের বাড়িতে অনেক ফোন আসতে লাগল। বিভিন্ন মানুষ আমাদের সাথে কথা বলতে চায়। তারা তাদের পারিবারিক সমস্যার কথা বলে আমাদের কাছে পরামর্শ চায়। একদিন একজন মহিলা এসেছিলেন।
তার নাম সুমিত্রা বেগম। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আপার গল্প পড়ে আমার অনেক সাহস পেয়েছি। কি হয়েছে আপনার? আমার ছেলে আমার সাথে কথা বলে না। তার মনে হয় আমি তাকে বুঝি না। আমি তাকে বসতে দিয়ে চা দিলাম। আপনার ছেলের বয়স কত? ১৯ বছর। এই বয়সে ছেলেমেয়েরা একটু অন্যরকম হয়। আপনি ধৈর্য রাখুন। রিয়ান এসে বলল, আন্টি, আমিও এই বয়সে অনেক সমস্যায় ছিলাম। কিন্তু মা আমাকে বুঝতে পেরেছে। সুমিত্রা বেগম রিয়ানের দিকে তাকিয়ে বললেন, তুমি কিভাবে তোমার মায়ের সাথে এত ভালো সম্পর্ক রাখ? আন্টি, আমি মায়ের সাথে সব কথা শেয়ার করি। যখন আমার মনে কোনো দ্বন্দ্ব ছিল, মা আমাকে বুঝিয়েছে। আমি বললাম, সুমিত্রা বেগম, আপনি আপনার ছেলের সাথে বন্ধুর মতো আচরণ করুন। তার কথা শুনুন। সুমিত্রা বেগম আমাদের ধন্যবাদ দিয়ে চলে গেলেন। এরপর আরও অনেক পরিবার আমাদের কাছে আসতে লাগল। আমরা তাদের যতটুকু পারি সাহায্য করতে চেষ্টা করি। একদিন তপন মুখার্জি আবার এসেছিল। এবার সে ক্ষমা চেয়ে বলল, নীলিমা, আমি আপনাদের কাছে মাফ চাই। আমি অনুমতি ছাড়া আপনাদের গল্প ছাপিয়েছি। কিন্তু সেই গল্প পড়ে অনেক মানুষ উপকার পেয়েছে। হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। কিন্তু আমার পদ্ধতি ভুল ছিল। সুমিত বলল, আপনি যদি সত্যিই মানুষের উপকার করতে চান, তাহলে সঠিক পথে করুন। তপন মুখার্জি বলল, আমি একটা পারিবারিক কাউন্সেলিং সেন্টার খুলতে চাই। আপনারা আমাকে সাহায্য করবেন? আমরা রাজি হয়ে গেলাম। আমি ভাবলাম, আমাদের অভিজ্ঞতা দিয়ে হয়তো অন্য পরিবারগুলোর উপকার করতে পারি। এইভাবে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। রিয়ান এখন স্বাভাবিক হয়ে গেছে। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে। কিন্তু সেই কক্সবাজারের ঘটনা আমার মনে আজও গেঁথে আছে। কিভাবে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি আমাদের পুরো পরিবারকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমাদের ভালোবাসা সেই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করেছে। আজ যখন এই গল্প বলছি, আমার মনে হচ্ছে জীবনটা সত্যিই একটা রহস্যময় অ্যাডভেঞ্চার। কখন কি ঘটবে কেউ জানে না। কিন্তু পারিবারিক ভালোবাসা থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। রিয়ান এখন কলেজে পড়ে। সে চায় ডাক্তার হতে। তানিয়া স্কুলে ভালো রেজাল্ট করছে। সুমিত অফিসে প্রমোশন পেয়েছে। আর আমি একজন খুশি মা। আমার 2টো সন্তান আর একটা প্রিয় স্বামী নিয়ে আমার ছোট্ট সংসার। কিন্তু সেই কাউন্সেলিং সেন্টারের কাজও করছি। প্রতি সপ্তাহে কয়েকটা পরিবারের সাথে কথা বলি। তাদের সমস্যার সমাধান খুঁজে দিতে চেষ্টা করি। একদিন একটা মেয়ে এসেছিল। তার নাম রূপা। সে বলল, আন্টি, আমার বাবা মা আমাকে বুঝে না। আমি তাকে বসিয়ে জিজ্ঞেস করলাম, কি সমস্যা তোমার? আমি একটা ছেলেকে ভালোবাসি। কিন্তু বাবা মা তাকে পছন্দ করে না। ছেলেটি কেমন? সে খুব ভালো। কিন্তু আমাদের জাতি আলাদা। আমি বুঝতে পারলাম মেয়েটির সমস্যা। আমি তার বাবা মাকে ডেকে এনে তাদের সাথে কথা বললাম। অনেক কথা বলার পর তারা রাজি হল। এইভাবে আমাদের জীবনের সেই অদ্ভুত অভিজ্ঞতা আমাদের অন্য মানুষের উপকারে কাজে লাগছে। আজ যখন এই গল্প শেষ করছি, আমার মনে হচ্ছে জীবনের প্রতিটি ঘটনার একটা অর্থ আছে। আমাদের সেই কক্সবাজারের ঘটনা আপাতদৃষ্টিতে খারাপ মনে হলেও শেষ পর্যন্ত সেটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। রিয়ান এখন একজন পরিপক্ব যুবক। সে তার ভুল বুঝতে পেরেছে এবং সেই ভুল থেকে শিখেছে। আমি গর্বিত যে আমি তার মা। আর আমার বিশ্বাস, প্রতিটি পরিবারে এরকম ছোটবড় সমস্যা আসে। কিন্তু ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব কিছু কাটিয়ে ওঠা যায়। এই গল্পের মাধ্যমে আমি সকল বাবা মাকে বলতে চাই, আপনাদের সন্তানরা বড় হতে হতে কিছু ভুল করবে। কিন্তু তাদের বুঝিয়ে সঠিক পথে আনা সম্ভব। আর সকল সন্তানদের বলতে চাই, আপনাদের বাবা মা সব সময় আপনাদের ভালো চায়। তাদের সাথে মন খুলে কথা বলুন। এই তো আমার গল্প। একটি সাধারণ পরিবারের একটি অসাধারণ অভিজ্ঞতা, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু ভালোর জন্যই। হ্যালো মা, তুমি একটু বিশ্রাম নাও। আমি বাইরে একটু ঘুরে আসি। আমি শুয়ে পড়লাম। একটু পরে রিয়ান ফিরে এল। আমি তখন অর্ধেক ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার মাথায় হাত রাখল। চোখ খুলে দেখি রিয়ান আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত রাখছে। কি হয়েছে রিয়ান? মা, তুমি ঘুমিয়ে পড়েছিলে। খুব শান্ত লাগছিল। তুই কেন আমার বিছানার পাশে? তোমাকে দেখতে ভালো লাগছিল। তুমি ঘুমিয়ে থাকলে অনেক সুন্দর লাগুক। আমি উঠে বসলাম।
রিয়ান, তুই আজকাল খুব অদ্ভুত কথা বলছিস। কেন মা, আমি কি অদ্ভুত বলেছি? তুই আমাকে নিয়ে এত প্রশংসা করছিস কেন? রিয়ান আমার কাছে আরও কাছে এসে বসল। মা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? অবশ্যই জানি। তুই আমার ছেলে গি। না মা, আমার ভালোবাসা অন্যরকম। রিয়ান আমার হাত ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রিয়ান, তুই ঠিক আছিস তো? মা, আমি একটা কথা বলতে চাই। রিয়ানের গলার স্বর কাঁপছিল। বল। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয় গু। আমার মাথায় যেন বাজ পড়ল। তুই কি বলছিস রিয়ান? মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না গে। আমি উঠে দাঁড়ালাম। রিয়ান, তুই পাগল হয়ে গেছিস নাকি? না মা, আমি পাগল হইনি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি রুম থেকে বেরিয়ে গেলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালাম। মনটা খুব খারাপ হয়ে গেল। রিয়ানের এই পরিবর্তন বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর রিয়ান ব্যালকনিতে এসে দাঁড়াল। মা, আমি ভুল বলেছি। তুমি রাগ করো না গে। আমি তার দিকে তাকালাম। তার চোখে অশ্রু। রিয়ান, তুই আমার ছেলে। আমি তোর মা। এই সম্পর্ক কখনো পরিবর্তন হতে পারে না গে। আমি জানি মা। কিন্তু মনটা আমার কন্ট্রোলে নেই গে। আমি তার কাছে গিয়ে তার মাথায় হাত রাখলাম। রিয়ান, তুই আমার সোনার ছেলে। কিন্তু এই ভাবনা ভুল। তুই একটা ভালো মেয়ে খুঁজে নে। কি তোমার মতো কোথায় পাব মা? পাবি। পৃথিবীতে অনেক ভালো মেয়ে আছে গি। রিয়ান কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তাকে জড়িয়ে ধরলাম। কোনো ক্ষমা লাগে না। তুই আমার ছেলে গি। পরের দিন সকালে আমরা স্বাভাবিক হয়ে উঠলাম। রিয়ান আর সেই রকম কথা বলল না। আমরা সমুদ্র সৈকতে ঘুরলাম, ছবি তুললাম। কিন্তু সন্ধ্যায় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা হোটেলে ফিরছিলাম। হঠাৎ রিয়ান বলল, মা, ওই দিকে তাকাও। আমি যেদিকে তাকালাম সেখানে একটি পুরানো দালান। দালানের সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। সাদা লম্বা দাড়ি, চোখে একটা অদ্ভুত তীব্রতা। বৃদ্ধ লোকটি আমাদের দিকে ইশারা করল। মা, উনি আমাদের ডাকছেন। রিয়ান বলল। আমি দ্বিধায় পড়ে গেলাম। অপরিচিত লোক, রাত প্রায় হয়ে এসেছে। কিন্তু রিয়ান আমার হাত ধরে সেই দিকে চলতে লাগল। চল মা, দেখি কি চায়। বৃদ্ধ লোকটির কাছে গিয়ে রিয়ান বলল, দাদু, আপনি আমাদের ডেকেছেন? বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে বলল, তুমি নীলিমা দাস? আমি চমকে গেলাম। আপনি আমার নাম জানেন কি করে? আমি অনেক কিছুই জানি। তোমার ছেলেও জানে কি? রিয়ানের দিকে তাকিয়ে বৃদ্ধ লোকটি বলল, তুমি গতকাল রাতে তোমার মায়ের কাছে কি বলেছিলে? রিয়ান ভয় পেয়ে গেল। আপনি কেমন করে জানেন? আমি জানি, কারণ এই দালানে আমি 40 বছর ধরে থাকি। এখানে যারা আসে তাদের মনের কথা আমি শুনতে পাই। আমার পুরো শরীর কাঁপতে লাগল। এই লোকটাকে? তুমি ভয় পেজো না নীলিমা। আমি তোমাদের সাহায্য করতে চাই। বৃদ্ধ লোকটি মৃদু হেসে বলল। কি সাহায্য? তোমার ছেলে একটা ভুল ভাবনায় পড়ে গেছে। কিন্তু এর পিছনে একটা রহস্য আছে গি। কি রহস্য? বৃদ্ধ লোকটি দালানের ভিতরে যাওয়ার ইশারা করল। ভিতরে এসো। সব জানতে পারবে। আমি রিয়ানের দিকে তাকালাম। সে ভয়ে আমার হাত শক্ত করে ধরে রেখেছে। মা, আমাদের যেতে হবে। রিয়ান ফিসফিস করে বলল। কেন? আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছে এই লোকটি আমাদের সাহায্য করতে পারবে। আমরা বৃদ্ধ লোকটিকে অনুসরণ করে দালানের ভিতরে ঢুকলাম। ভিতরটা অনেক সুন্দর। দেয়ালে অনেক পুরানো ছবি। বৃদ্ধ লোকটি আমাদের বসতে ইশারা করল। তারপর বলল, নীলিমা, তুমি কি জানো তোমার ছেলে কেন তোমার প্রতি এরকম অনুভব করছে? না গি। কারণ তুমি তার আসল মা নও। আমি চমকে উঠলাম। আপনি কি বলছেন? তুমি রিয়ানের আসল মা নও। 18 বছর আগে একটি দুর্ঘটনায় রিয়ানের আসল মা-বাবা মারা গেছে। তুমি আর সুমিত তাকে দত্তক নিয়েছ। এ কেমন কথা? আমি রিয়ানকে নিজের পেটে ধরেছি। না নীলিমা, তুমি আর সুমিত দুজনেই ভুলে গেছ। একটি বিশেষ চিকিৎসার কারণে তোমাদের স্মৃতি পরিবর্তন করা হয়েছে। রিয়ান আমার দিকে তাকাল। মা, এটা কি সত্যি? আমি জানি না রিয়ান। আমার তো মনে আছে তোকে জন্ম দিয়েছি।
বৃদ্ধ লোকটি উঠে গিয়ে একটি ফাইল নিয়ে এল। এই দেখো, রিয়ানের আসল জন্মের কাগজপত্র। তার আসল মা বাবার নাম। কাগজপত্র দেখে আমার মাথা ঘুরতে লাগল। সত্যি রিয়ানের আসল বাবা মার নাম আলাদা। তাহলে আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, তুমি আর সুমি তো একটি গোপন প্রজেক্টের অংশ ছিলে। এই প্রজেক্টে এতিম বাচ্চাদের পালিত পিতামাতার স্মৃতি পরিবর্তন করে দেওয়া হতো, যাতে তারা মনে করে এই শিশু তাদের নিজের গু। রিয়ান হাউমাউ করে কাঁদতে শুরু করল। তাহলে আমি তোমার ছেলে নই মা? আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই যেমনই হোক না কেন, তুই আমার সন্তান গু। বৃদ্ধ লোকটি বলল, রিয়ান, তোমার মনে যে অনুভূতি জেগেছে সেটা স্বাভাবিক। কারণ তুমি নীলিমার আসল ছেলে নও। তোমার অবচেতন মন এই সত্য জানে কি? তাহলে এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের আসল স্মৃতি ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু তখন তোমরা রিয়ানকে আর নিজের ছেলে মনে করবে না গে। আমি রিয়ানের দিকে তাকালাম। সে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। আমি আমার স্মৃতি ফিরিয়ে নিতে চাই না গে, আমি দৃঢ় গলায় বললাম। কেন? কারণ আমার কাছে রিয়ান আমার আসল ছেলে। আমি তাকে ভালোবেসে বড় করেছি। স্মৃতি সত্যি হোক আর মিথ্যা, আমার ভালোবাসা সত্যি গু। রিয়ান আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি সত্যিই আমার মা। আমি আর কোনো অন্যরকম চিন্তা করব না গে। বৃদ্ধ লোকটি হেসে বলল, এটাই ছিল আসল পরীক্ষা। তোমাদের ভালোবাসা সত্যিকারের কিনা গে। মানে? আমি কোনো পুরানো লোক নই। আমি সেই প্রজেক্টের একজন ডক্টর। আমরা মাঝে মাঝে দত্তক নেওয়া পরিবারগুলোকে পরীক্ষা করি। আমি রেগে গেলাম। আপনারা আমাদের সাথে এই খেলা খেলছিলেন? এটা খেলা নয় নীলিমা। এটা দরকারি। আমাদের জানতে হয় আমাদের প্রজেক্ট সফল হয়েছে কিনা গিয়ে। রিয়ানের যে অনুভূতির কথা বলছিলেন, সেটা আসলে একটি সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়া। কিছু ছেলেমেয়ের বয়ঃসন্ধিকালে এরকম হয়, কিন্তু পারিবারিক ভালোবাসা থাকলে সেটা ঠিক হয়ে যায়। রিয়ান বলল, তাহলে আমি সত্যিই আপনাদের ছেলে? হ্যাঁ রিয়ান, তুমি নীলিমা আর সুমিতের দত্তক নেওয়া ছেলে। কিন্তু ভালোবাসায় তুমি তাদের আসল ছেলে গু। আমরা হোটেলে ফিরে এলাম। সেই রাতে রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি এখন বুঝতে পারছি। আমার মনের যে দ্বন্দ্ব ছিল সেটা আসলে আমার অবচেতন মনের একটা প্রতিক্রিয়া ছিল গু। রিয়ান, তুই যা বুঝিস না কেন, তুই আমার সন্তান। এই সত্য কখনো পরিবর্তন হবে না গি। পরের দিন আমরা কক্সবাজার থেকে ঢাকায় ফিরলাম। বাড়িতে গিয়ে সুমিতকে সব কিছু বললাম। সুমিত শুনে প্রথমে অবাক হল, তারপর বলল, নীলিমা, আমার তো কিছুই মনে নেই। তবে রিয়ান যদি আমাদের দত্তক নেওয়া ছেলে হয়, তাহলেও সে আমার প্রিয় সন্তান গু। তানিয়া যখন এই কথা শুনল, সে বলল, তাহলে রিয়ান ভাই আমার আসল ভাই নয়? না তানিয়া, রিয়ান তোর দত্তক ভাই। কিন্তু আমাদের পরিবারে সে আসল ভাই গে। কিন্তু আমার মনে আরও কিছু প্রশ্ন জাগছিল। সেই বৃদ্ধ লোকটি সত্যিই ডক্টর ছিল নাকি অন্য কেউ? কয়েকদিন পর আমি একটা অদ্ভুত ফোন পেলাম। ফোনের ওপারে একজন মহিলার গলা। নীলিমা দাস? হ্যাঁ গু। আমার নাম ডক্টর রিনা চৌধুরী। আমি সেই প্রজেক্টের প্রধান গবেষক ছিলাম গ। কোন প্রজেক্ট? যে প্রজেক্টের কথা আপনি কক্সবাজারে শুনেছেন। আমি আপনার সাথে দেখা করতে চাই। কেন? আপনাকে পুরো সত্য বলতে চাই। পরের দিন ডক্টর রিনা চৌধুরী আমাদের বাড়িতে এলেন। তিনি একজন মধ্যবয়সী মহিলা, খুবই শিক্ষিত এবং ভদ্র। নীলিমা, আমি আপনাকে আসল সত্য বলতে চাই। তিনি বললেন। কি সত্য? আপনি আর সুমিত আসলেই রিয়ানের বাবা মা গো। আমি চমকে গেলাম। মানে? কক্সবাজারে যে লোকটির সাথে দেখা হয়েছিল সে আমাদের কেউ নয়। সে একটা প্রতারক। কিন্তু সে কেমন করে সব জানত? সে আপনাদের কয়েকদিন ধরে অনুসরণ করছিল। হোটেলের কর্মচারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিল। রিয়ান উৎসুক হয়ে জিজ্ঞেস করল, তাহলে আমি সত্যিই মা বাবার আসল ছেলে? হ্যাঁ রিয়ান, তুমি নীলিমা আর সুমিতের আসল ছেলে গ। আমার মনে হলো আকাশ থেকে একটা বিশাল পাথর নেমে এল। তাহলে রিয়ানের অনুভূতির ব্যাপারটা? সেটা আসলে বয়ঃসন্ধিকালের একটা স্বাভাবিক পরিবর্তন। মাঝে মাঝে ছেলেরা তাদের মায়ের প্রতি এরকম অনুভূতি পায়, কিন্তু সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু আমার তো খুব খারাপ লাগছিল। এটা স্বাভাবিক নীলিমা। কিন্তু আপনি যেভাবে রিয়ানকে বুঝিয়েছেন সেটা খুবই ভালো গো। রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি খুব লজ্জিত।
আমি তোমাকে এত কষ্ট দিয়েছি আমি তাকে জড়িয়ে ধরলাম। কোনো লজ্জার কিছু নেই রিয়ান। তুই আমার সোনার ছেলে গে। ডক্টর চৌধুরী বললেন, নীলিমা, আপনি একজন আদর্শ মা। আপনার মতো মায়েরা থাকলে সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু আমার মনে আরও একটা প্রশ্ন এল। ডক্টর, সেই লোকটা কে ছিল? সে এই নাটক কেন করল? সে আসলে একটা মানসিক হাসপাতাল থেকে পালানো রোগী। তার মানসিক সমস্যা আছে। সে নিজেকে একজন গবেষক মনে করে তাহলে সে কেমন করে এত কিছু জানত? মানসিক রোগীরা অনেক সময় খুব বুদ্ধিমান হয়। তারা মানুষের মনোবিজ্ঞান বুঝে ফেলে রিয়ান বলল, তাহলে আমরা একটা পাগলের কথায় এত ভেবেছিলাম? হ্যাঁ, কিন্তু সেই ভাবনার মধ্যে দিয়ে আপনাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হয়েছে ডক্টর চলে যাওয়ার পর আমরা সবাই মিলে বসলাম। সুমিত বলল, এই পুরো ঘটনা থেকে আমি একটা জিনিস বুঝেছি। আমাদের পরিবারের ভালোবাসা কত গভীর তানিয়া বলল, রিয়ান ভাই, তুমি আমার আসল ভাই। এটা কখনো পরিবর্তন হবে না রিয়ান আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি এখন বুঝতে পারছি যে আমার মনের যে দ্বন্দ্ব ছিল সেটা আসলে বয়সের একটা পর্যায়ে। কিন্তু তুমি আমার আসল মা। আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এখানেই শেষ নয়। কিছুদিন পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি একদিন বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তায় সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার চেহারা আলাদা। সাদা দাড়ি কামানো, চুল ছোট করা। সে আমাকে দেখে হেসে বলল, নীলিমা, কেমন আছেন? আমি ভয় পেয়ে গেলাম। আপনি কে? আপনি আমার নাম জানেন কেমন করে? আমি আসলে একজন সাংবাদিক। আমার নাম তপন মুখার্জি সাংবাদিক? কিন্তু কক্সবাজারে আপনি তো বললেন আপনি ডক্টর আমি মিথ্যা বলেছিলাম। আমি আসলে পারিবারিক সম্পর্ক নিয়ে গবেষণা করি। আমি বিভিন্ন পরিবারে গিয়ে তাদের প্রতিক্রিয়া দেখি কিন্তু আপনার এই কাজ তো ভুল হ্যাঁ, আমি জানি। কিন্তু আমি সমাজের একটা সমস্যা নিয়ে কাজ করছি কি সমস্যা? আমি দেখতে চাই পারিবারিক বন্ধন কত মজবুত। কোনো পরিবার সংকটের সময় একসাথে থাকে কিনা আমি রেগে গেলাম। আপনার এই কাজের জন্য আমাদের এত কষ্ট হয়েছে আমি দুঃখিত নীলিমা। কিন্তু আমি দেখেছি যে আপনাদের পরিবার সত্যিই একটা আদর্শ পরিবার আপনি আমাদের ছেড়ে দিন। আমরা শান্তিতে থাকতে চাই তপন মুখার্জি বলল, নীলিমা, আমি আপনাদের একটা প্রস্তাব দিতে চাই কি প্রস্তাব? আমি একটা বই লিখছি পারিবারিক সম্পর্ক নিয়ে। আপনাদের গল্প আমি সেখানে লিখতে চাই আমরা চাই না কিন্তু এই গল্প অনেক পরিবারের কাজে আসবে। অনেকে শিখতে পারবে কিভাবে পারিবারিক সমস্যার সমাধান করতে হয় আমি বাড়িতে ফিরে সুমিত আর রিয়ানকে সব বললাম। সুমিত বলল, এই লোকটা আমাদের পিছু ছাড়ছে না কেন? রিয়ান বলল, মা, আমার মনে হয় আমাদের পুলিশে খবর দেওয়া উচিত কিন্তু পরের দিন তপন মুখার্জি আর এল না। আমরা ভাবলাম হয়তো সে চলে গেছে। কিন্তু সপ্তাহখানেক পর আমি একটা ম্যাগাজিনে একটা আর্টিকেল দেখলাম। শিরোনাম ছিল, একটি পরিবারের অদ্ভুত রহস্য আর্টিকেলে আমাদের পুরো ঘটনা লেখা, তবে নাম পরিবর্তন করা। কিন্তু বিস্তারিত বর্ণনা দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের গল্প। রিয়ান রেগে গেল। এই লোকটা আমাদের অনুমতি ছাড়া আমাদের গল্প ছাপিয়েছে সুমিত বলল, আমরা আইনি ব্যবস্থা নেব কিন্তু আমি ভাবলাম হয়তো এই গল্প পড়ে কোনো পরিবার উপকার পাবে আর্টিকেল পড়ে আমি দেখলাম যে তপন মুখার্জি আমাদের পরিবারের প্রশংসা করেছে। সে লিখেছে, এই পরিবারটি দেখিয়েছে যে সংকটের সময় পরিবারের সদস্যরা কিভাবে একে অপরকে সাহায্য করে কয়েকদিন পর আমাদের বাড়িতে অনেক ফোন আসতে লাগল। বিভিন্ন মানুষ আমাদের সাথে কথা বলতে চায়। তারা তাদের পারিবারিক সমস্যার কথা বলে আমাদের কাছে পরামর্শ চায়। একদিন একজন মহিলা এসেছিলেন। তার নাম সুমিত্রা বেগম। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আপার গল্প পড়ে আমার অনেক সাহস পেয়েছি কি হয়েছে আপনার? আমার ছেলে আমার সাথে কথা বলে না। তার মনে হয় আমি তাকে বুঝি না আমি তাকে বসতে দিয়ে চা দিলাম। আপনার ছেলের বয়স কত? 19 বছর এই বয়সে ছেলেমেয়েরা একটু অন্যরকম হয়। আপনি ধৈর্য রাখুন রিয়ান এসে বলল, আন্টি, আমিও এই বয়সে অনেক সমস্যায় ছিলাম। কিন্তু মা আমাকে বুঝতে পেরেছে সুমিত্রা বেগম রিয়ানের দিকে তাকিয়ে বললেন, তুমি কিভাবে তোমার মায়ের সাথে এত ভালো সম্পর্ক রাখ?
আন্টি, আমি মায়ের সাথে সব কথা শেয়ার করি। যখন আমার মনে কোনো দ্বন্দ্ব ছিল, মা আমাকে বুঝিয়েছে গি। আমি বললাম, সুমিত্রা বেগম, আপনি আপনার ছেলের সাথে বন্ধুর মতো আচরণ করুন। তার কথা শুনুন গু। সুমিত্রা বেগম আমাদের ধন্যবাদ দিয়ে চলে গেলেন। এরপর আরও অনেক পরিবার আমাদের কাছে আসতে লাগল। আমরা তাদের যতটুকু পারি সাহায্য করতে চেষ্টা করি। একদিন তপন মুখার্জি আবার এসেছিল। এবার সে ক্ষমা চেয়ে বলল, নীলিমা, আমি আপনাদের কাছে মাফ চাই। আমি অনুমতি ছাড়া আপনাদের গল্প ছাপিয়েছি গু। কিন্তু সেই গল্প পড়ে অনেক মানুষ উপকার পেয়েছে গি। হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। কিন্তু আমার পদ্ধতি ভুল ছিল উ। সুমিত বলল, আপনি যদি সত্যিই মানুষের উপকার করতে চান তাহলে সঠিক পথে করুন গু। তপন মুখার্জি বলল, আমি একটা পারিবারিক কাউন্সেলিং সেন্টার খুলতে চাই। আপনারা আমাকে সাহায্য করবেন? আমরা রাজি হয়ে গেলাম। আমি ভাবলাম, আমাদের অভিজ্ঞতা দিয়ে হয়তো অন্য পরিবারগুলোর উপকার করতে পারি। এইভাবে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। রিয়ান এখন স্বাভাবিক হয়ে গেছে। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে। কিন্তু সেই কক্সবাজারের ঘটনা আমার মনে আজও গেঁথে আছে। কিভাবে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি আমাদের পুরো পরিবারকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমাদের ভালোবাসা সেই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করেছে। আজ যখন এই গল্প বলছি, আমার মনে হচ্ছে জীবনটা সত্যিই একটা রহস্যময় অ্যাডভেঞ্চার। কখন কি ঘটবে কেউ জানে না। কিন্তু পারিবারিক ভালোবাসা থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। রিয়ান এখন কলেজে পড়ে। সে চায় ডাক্তার হতে। তানিয়া স্কুলে ভালো রেজাল্ট করছে। সুমিত অফিসে প্রমোশন পেয়েছে। আর আমি একজন খুশি মা। আমার দুটো সন্তান আর একটা প্রিয় স্বামী নিয়ে আমার ছোট্ট সংসার। কিন্তু সেই কাউন্সেলিং সেন্টারের কাজও করছি। প্রতি সপ্তাহে কয়েকটা পরিবারের সাথে কথা বলি। তাদের সমস্যার সমাধান খুঁজে দিতে চেষ্টা করি। একদিন একটা মেয়ে এসেছিল। তার নাম রূপা। সে বলল, আন্টি, আমার বাবা মা আমাকে বুঝে না গি। আমি তাকে বসিয়ে জিজ্ঞেস করলাম, কি সমস্যা তোমার? আমি একটা ছেলেকে ভালোবাসি। কিন্তু বাবা মা তাকে পছন্দ করে না গি। ছেলেটি কেমন? সে খুব ভালো। কিন্তু আমাদের জাতি আলাদা গু। আমি বুঝতে পারলাম মেয়েটির সমস্যা। আমি তার বাবা মাকে ডেকে এনে তাদের সাথে কথা বললাম। অনেক কথা বলার পর তারা রাজি হল। এইভাবে আমাদের জীবনের সেই অদ্ভুত অভিজ্ঞতা আমাদের অন্য মানুষের উপকারে কাজে লাগছে। আজ যখন এই গল্প শেষ করছি, আমার মনে হচ্ছে জীবনের প্রতিটি ঘটনার একটা অর্থ আছে। আমাদের সেই কক্সবাজারের ঘটনা আপাতদৃষ্টিতে খারাপ মনে হলেও শেষ পর্যন্ত সেটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। রিয়ান এখন একজন পরিপক্ব যুবক। সে তার ভুল বুঝতে পেরেছে এবং সেই ভুল থেকে শিখেছে। আমি গর্বিত যে আমি তার মা। আর আমার বিশ্বাস, প্রতিটি পরিবারে এরকম ছোটবড় সমস্যা আসে। কিন্তু ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব কিছু কাটিয়ে ওঠা যায়। এই গল্পের মাধ্যমে আমি সকল বাবা মাকে বলতে চাই, আপনাদের সন্তানরা বড় হতে হতে কিছু ভুল করবে। কিন্তু তাদের বুঝিয়ে সঠিক পথে আনা সম্ভব। আর সকল সন্তানদের বলতে চাই, আপনাদের বাবা মা সব সময় আপনাদের ভালো চায়। তাদের সাথে মন খুলে কথা বলুন। এই তো আমার গল্প। একটি সাধারণ পরিবারের একটি অসাধারণ অভিজ্ঞতা, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু ভালোর জন্যই। হ্যালো মা, তুমি একটু বিশ্রাম নাও। আমি বাইরে একটু ঘুরে আসি গু। আমি শুয়ে পড়লাম। একটু পরে রিয়ান ফিরে এল। আমি তখন অর্ধেক ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার মাথায় হাত রাখল। চোখ খুলে দেখি রিয়ান আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত রাখছে। কি হয়েছে রিয়ান? মা, তুমি ঘুমিয়ে পড়েছিলে। খুব শান্ত লাগছিল উ। তুই কেন আমার বিছানার পাশে? তোমাকে দেখতে ভালো লাগছিল। তুমি ঘুমিয়ে থাকলে অনেক সুন্দর লাগুক। আমি উঠে বসলাম। রিয়ান, তুই আজকাল খুব অদ্ভুত কথা বলছিস উ। কেন মা, আমি কি অদ্ভুত বলেছি? তুই আমাকে নিয়ে এত প্রশংসা করছিস কেন? রিয়ান আমার কাছে আরও কাছে এসে বসল। মা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? অবশ্যই জানি। তুই আমার ছেলে গি। না মা, আমার ভালোবাসা অন্যরকম। রিয়ান আমার হাত ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রিয়ান, তুই ঠিক আছিস তো? মা, আমি একটা কথা বলতে চাই। রিয়ানের গলার স্বর কাঁপছিল। বল উ। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয় গু।
আমার মাথায় যেন বাজ পড়ল। তুই কি বলছিস রিয়ান? মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না গে। আমি উঠে দাঁড়ালাম। রিয়ান, তুই পাগল হয়ে গেছিস নাকি? না মা, আমি পাগল হইনি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি রুম থেকে বেরিয়ে গেলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালাম। মনটা খুব খারাপ হয়ে গেল। রিয়ানের এই পরিবর্তন বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর রিয়ান ব্যালকনিতে এসে দাঁড়াল। মা, আমি ভুল বলেছি। তুমি রাগ করো না গে। আমি তার দিকে তাকালাম। তার চোখে অশ্রু। রিয়ান, তুই আমার ছেলে। আমি তোর মা। এই সম্পর্ক কখনো পরিবর্তন হতে পারে না গে। আমি জানি মা, কিন্তু মনটা আমার কন্ট্রোলে নেই গে। আমি তার কাছে গিয়ে তার মাথায় হাত রাখলাম। রিয়ান, তুই আমার সোনার ছেলে। কিন্তু এই ভাবনা ভুল। তুই একটা ভালো মেয়ে খুঁজে নে। কি তোমার মতো কোথায় পাবো মা? পাবি। পৃথিবীতে অনেক ভালো মেয়ে আছে গি। রিয়ান কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তাকে জড়িয়ে ধরলাম। কোনো ক্ষমা লাগে না। তুই আমার ছেলে গি। পরের দিন সকালে আমরা স্বাভাবিক হয়ে উঠলাম। রিয়ান আর সেই রকম কথা বলল না। আমরা সমুদ্র সৈকতে ঘুরলাম, ছবি তুললাম। কিন্তু সন্ধ্যায় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা হোটেলে ফিরছিলাম। হঠাৎ রিয়ান বলল, মা, ওই দিকে তাকাও। আমি যেদিকে তাকালাম সেখানে একটি পুরানো দালান। দালানের সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। সাদা লম্বা দাড়ি, চোখে একটা অদ্ভুত তীব্রতা। বৃদ্ধ লোকটি আমাদের দিকে ইশারা করল। মা, উনি আমাদের ডাকছেন। রিয়ান বলল। আমি দ্বিধায় পড়ে গেলাম। অপরিচিত লোক, রাত প্রায় হয়ে এসেছে। কিন্তু রিয়ান আমার হাত ধরে সেই দিকে চলতে লাগল। চল মা, দেখি কি চায় ও। বৃদ্ধ লোকটির কাছে গিয়ে রিয়ান বলল, দাদু, আপনি আমাদের ডেকেছেন? বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে বলল, তুমি নীলিমা দাস? আমি চমকে গেলাম। আপনি আমার নাম জানেন কি করে? আমি অনেক কিছুই জানি। তোমার ছেলেও জানে কি? রিয়ানের দিকে তাকিয়ে বৃদ্ধ লোকটি বলল, তুমি গতকাল রাতে তোমার মায়ের কাছে কি বলেছিলে? রিয়ান ভয় পেয়ে গেল। আপনি কেমন করে জানেন? আমি জানি, কারণ এই দালানে আমি 40 বছর ধরে থাকি। এখানে যারা আসে তাদের মনের কথা আমি শুনতে পাই। আমার পুরো শরীর কাঁপতে লাগল। এই লোকটাকে? তুমি ভয় পেজো না নীলিমা। আমি তোমাদের সাহায্য করতে চাই। এই বৃদ্ধ লোকটি মৃদু হেসে বলল। কি সাহায্য? তোমার ছেলে একটা ভুল ভাবনায় পড়ে গেছে। কিন্তু এর পিছনে একটা রহস্য আছে গি। কি রহস্য? বৃদ্ধ লোকটি দালানের ভিতরে যাওয়ার ইশারা করল। ভিতরে এসো। সব জানতে পারবে। আমি রিয়ানের দিকে তাকালাম। সে ভয়ে আমার হাত শক্ত করে ধরে রেখেছে। মা, আমাদের যেতে হবে। রিয়ান ফিসফিস করে বলল। কেন? আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছে এই লোকটি আমাদের সাহায্য করতে পারবে। আমরা বৃদ্ধ লোকটিকে অনুসরণ করে দালানের ভিতরে ঢুকলাম। ভিতরটা অনেক সুন্দর। দেয়ালে অনেক পুরানো ছবি। বৃদ্ধ লোকটি আমাদের বসতে ইশারা করল। তারপর বলল, নীলিমা, তুমি কি জানো তোমার ছেলে কেন তোমার প্রতি এরকম অনুভব করছে? না গি। কারণ তুমি তার আসল মা নও। আমি চমকে উঠলাম। আপনি কি বলছেন? তুমি রিয়ানের আসল মা নও। 18 বছর আগে একটি দুর্ঘটনায় রিয়ানের আসল মা-বাবা মারা গেছে। তুমি আর সুমিত তাকে দত্তক নিয়েছ গু। এ কেমন কথা? আমি রিয়ানকে নিজের পেটে ধরেছি। না নীলিমা, তুমি আর সুমিত দুজনেই ভুলে গেছ। একটি বিশেষ চিকিৎসার কারণে তোমাদের স্মৃতি পরিবর্তন করা হয়েছে গি। রিয়ান আমার দিকে তাকাল। মা, এটা কি সত্যি? আমি জানি না রিয়ান। আমার তো মনে আছে তোকে জন্ম দিয়েছি। বৃদ্ধ লোকটি উঠে গিয়ে একটি ফাইল নিয়ে এল। এই দেখো, রিয়ানের আসল জন্মের কাগজপত্র। তার আসল মা-বাবার নাম। কাগজপত্র দেখে আমার মাথা ঘুরতে লাগল। সত্যি রিয়ানের আসল বাবা-মার নাম আলাদা। তাহলে আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। তুমি আর সুমিত একটি গোপন প্রজেক্টের অংশ ছিলে। এই প্রজেক্টে এতিম বাচ্চাদের পালিত পিতামাতার স্মৃতি পরিবর্তন করে দেওয়া হতো, যাতে তারা মনে করে এই শিশু তাদের নিজের গু। রিয়ান হাউমাউ করে কাঁদতে শুরু করল। তাহলে আমি তোমার ছেলে নই মা? আমি তাকে জড়িয়ে ধরলাম।
তুই যেমনই হোক না কেন তুই আমার সন্তান গু। বৃদ্ধ লোকটি বলল, রিয়ান, তোমার মনে যে অনুভূতি জেগেছে সেটা স্বাভাবিক। কারণ তুমি নীলিমার আসল ছেলে নও। তোমার অবচেতন মন এই সত্য জানে কি? তাহলে এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের আসল স্মৃতি ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু তখন তোমরা রিয়ানকে আর নিজের ছেলে মনে করবে না গে। আমি রিয়ানের দিকে তাকালাম। সে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। আমি আমার স্মৃতি ফিরিয়ে নিতে চাই না গে, আমি দৃঢ় গলায় বললাম। কেন? কারণ আমার কাছে রিয়ান আমার আসল ছেলে। আমি তাকে ভালোবেসে বড় করেছি। স্মৃতি সত্যি হোক আর মিথ্যা, আমার ভালোবাসা সত্যি গু। রিয়ান আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি সত্যিই আমার মা। আমি আর কোনো অন্যরকম চিন্তা করব না গে। বৃদ্ধ লোকটি হেসে বলল, এটাই ছিল আসল পরীক্ষা। তোমাদের ভালোবাসা সত্যিকারের কিনা গি। মানে? আমি কোনো পুরানো লোক নই। আমি সেই প্রজেক্টের একজন ডক্টর। আমরা মাঝে মাঝে দত্তক নেওয়া পরিবারগুলোকে পরীক্ষা করি। আমি রেগে গেলাম। আপনারা আমাদের সাথে এই খেলা খেলছিলেন? এটা খেলা নয় নীলিমা। এটা দরকারি। আমাদের জানতে হয় আমাদের প্রজেক্ট সফল হয়েছে কিনা গিয়ে। রিয়ানের যে অনুভূতির কথা বলছিলেন, সেটা আসলে একটি সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়া। কিছু ছেলেমেয়ের বয়ঃসন্ধিকালে এরকম হয়। কিন্তু পারিবারিক ভালোবাসা থাকলে সেটা ঠিক হয়ে যায়। রিয়ান বলল, তাহলে আমি সত্যিই আপনাদের ছেলে? হ্যাঁ রিয়ান, তুমি নীলিমা আর সুমিতের দত্তক নেওয়া ছেলে। কিন্তু ভালোবাসায় তুমি তাদের আসল ছেলে গু। আমরা হোটেলে ফিরে এলাম। সেই রাতে রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি এখন বুঝতে পারছি। আমার মনের যে দ্বন্দ্ব ছিল সেটা আসলে আমার অবচেতন মনের একটা প্রতিক্রিয়া ছিল গু। রিয়ান, তুই যা বুঝিস না কেন, তুই আমার সন্তান। এই সত্য কখনো পরিবর্তন হবে না গি। পরের দিন আমরা কক্সবাজার থেকে ঢাকায় ফিরলাম। বাড়িতে গিয়ে সুমিতকে সব কিছু বললাম। সুমিত শুনে প্রথমে অবাক হল, তারপর বলল, নীলিমা, আমার তো কিছুই মনে নেই। তবে রিয়ান যদি আমাদের দত্তক নেওয়া ছেলে হয় তাহলেও সে আমার প্রিয় সন্তান গু। তানিয়া যখন এই কথা শুনল সে বলল, তাহলে রিয়ান ভাই আমার আসল ভাই নয়? না তানিয়া, রিয়ান তোর দত্তক ভাই। কিন্তু আমাদের পরিবারে সে আসল ভাই গে। কিন্তু আমার মনে আরও কিছু প্রশ্ন জাগছিল। সেই বৃদ্ধ লোকটি সত্যিই ডক্টর ছিল নাকি অন্য কেউ? কয়েকদিন পর আমি একটা অদ্ভুত ফোন পেলাম। ফোনের ওপারে একজন মহিলার গলা। নীলিমা দাস? হ্যাঁ গো। আমার নাম ডক্টর রিনা চৌধুরী। আমি সেই প্রজেক্টের প্রধান গবেষক ছিলাম গ। কোন প্রজেক্ট? যে প্রজেক্টের কথা আপনি কক্সবাজারে শুনেছেন। আমি আপনার সাথে দেখা করতে চাই। কেন? আপনাকে পুরো সত্য বলতে চাই। পরের দিন ডক্টর রিনা চৌধুরী আমাদের বাড়িতে এলেন। তিনি একজন মধ্যবয়সী মহিলা। খুবই শিক্ষিত এবং ভদ্র। নীলিমা, আমি আপনাকে আসল সত্য বলতে চাই, তিনি বললেন। কি সত্য? আপনি আর সুমিত আসলেই রিয়ানের বাবা মা গ। আমি চমকে গেলাম। মানে? কক্সবাজারে যে লোকটির সাথে দেখা হয়েছিল সে আমাদের কেউ নয়। সে একটা প্রতারক। কিন্তু সে কেমন করে সব জানত? সে আপনাদের কয়েকদিন ধরে অনুসরণ করছিল। হোটেলের কর্মচারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিল। রিয়ান উৎসুক হয়ে জিজ্ঞেস করল, তাহলে আমি সত্যিই মা বাবার আসল ছেলে? হ্যাঁ রিয়ান, তুমি নীলিমা আর সুমিতের আসল ছেলে গ। আমার মনে হলো আকাশ থেকে একটা বিশাল পাথর নেমে এল। তাহলে রিয়ানের অনুভূতির ব্যাপারটা? সেটা আসলে বয়ঃসন্ধিকালের একটা স্বাভাবিক পরিবর্তন। মাঝে মাঝে ছেলেরা তাদের মায়ের প্রতি এরকম অনুভূতি পায়। কিন্তু সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু আমার তো খুব খারাপ লাগছিল। এটা স্বাভাবিক নীলিমা। কিন্তু আপনি যেভাবে রিয়ানকে বুঝিয়েছেন সেটা খুবই ভালো গো। রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি খুব লজ্জিত। আমি তোমাকে এত কষ্ট দিয়েছি। আমি তাকে জড়িয়ে ধরলাম। কোনো লজ্জার কিছু নেই রিয়ান। তুই আমার সোনার ছেলে গে। ডক্টর চৌধুরী বললেন, নীলিমা, আপনি একজন আদর্শ মা। আপনার মতো মায়েরা থাকলে সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমার মনে আরও একটা প্রশ্ন এল। ডক্টর, সেই লোকটা কে ছিল? সে এই নাটক কেন করল? সে আসলে একটা মানসিক হাসপাতাল থেকে পালানো রোগী। তার মানসিক সমস্যা আছে। সে নিজেকে একজন গবেষক মনে করে গি। তাহলে সে কেমন করে এত কিছু জানত?
মানসিক রোগীরা অনেক সময় খুব বুদ্ধিমান হয়। তারা মানুষের মনোবিজ্ঞান বুঝে ফেলে রিয়ান বলল, তাহলে আমরা একটা পাগলের কথায় এত ভেবেছিলাম? হ্যাঁ, কিন্তু সেই ভাবনার মধ্যে দিয়ে আপনাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হয়েছে ডক্টর চলে যাওয়ার পর আমরা সবাই মিলে বসলাম। সুমিত বলল, এই পুরো ঘটনা থেকে আমি একটা জিনিস বুঝেছি। আমাদের পরিবারের ভালোবাসা কত গভীর। তানিয়া বলল, রিয়ান ভাই, তুমি আমার আসল ভাই। এটা কখনো পরিবর্তন হবে না রিয়ান আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি এখন বুঝতে পারছি যে আমার মনের যে দ্বন্দ্ব ছিল সেটা আসলে বয়সের একটা পর্যায়ে। কিন্তু তুমি আমার আসল মা। আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এখানেই শেষ নয়। কিছুদিন পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি একদিন বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তায় সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার চেহারা আলাদা। সাদা দাড়ি কামানো, চুল ছোট করা। সে আমাকে দেখে হেসে বলল, নীলিমা, কেমন আছেন? আমি ভয় পেয়ে গেলাম। আপনি কে? আপনি আমার নাম জানেন কেমন করে? আমি আসলে একজন সাংবাদিক। আমার নাম তপন মুখার্জি সাংবাদিক? কিন্তু কক্সবাজারে আপনি তো বললেন আপনি ডক্টর আমি মিথ্যা বলেছিলাম। আমি আসলে পারিবারিক সম্পর্ক নিয়ে গবেষণা করি। আমি বিভিন্ন পরিবারে গিয়ে তাদের প্রতিক্রিয়া দেখি কিন্তু আপনার এই কাজ তো ভুল হ্যাঁ, আমি জানি। কিন্তু আমি সমাজের একটা সমস্যা নিয়ে কাজ করছি কি সমস্যা? আমি দেখতে চাই পারিবারিক বন্ধন কত মজবুত। কোনো পরিবার সংকটের সময় একসাথে থাকে কিনা আমি রেগে গেলাম। আপনার এই কাজের জন্য আমাদের এত কষ্ট হয়েছে আমি দুঃখিত নীলিমা। কিন্তু আমি দেখেছি যে আপনাদের পরিবার সত্যিই একটা আদর্শ পরিবার আপনি আমাদের ছেড়ে দিন। আমরা শান্তিতে থাকতে চাই তপন মুখার্জি বলল, নীলিমা, আমি আপনাদের একটা প্রস্তাব দিতে চাই কি প্রস্তাব? আমি একটা বই লিখছি পারিবারিক সম্পর্ক নিয়ে। আপনাদের গল্প আমি সেখানে লিখতে চাই আমরা চাই না কিন্তু এই গল্প অনেক পরিবারের কাজে আসবে। অনেকে শিখতে পারবে কিভাবে পারিবারিক সমস্যার সমাধান করতে হয় আমি বাড়িতে ফিরে সুমিত আর রিয়ানকে সব বললাম। সুমিত বলল, এই লোকটা আমাদের পিছু ছাড়ছে না কেন? রিয়ান বলল, মা, আমার মনে হয় আমাদের পুলিশে খবর দেওয়া উচিত কিন্তু পরের দিন তপন মুখার্জি আর এল না। আমরা ভাবলাম হয়তো সে চলে গেছে। কিন্তু সপ্তাহখানেক পর আমি একটা ম্যাগাজিনে একটা আর্টিকেল দেখলাম। শিরোনাম ছিল, একটি পরিবারের অদ্ভুত রহস্য আর্টিকেলে আমাদের পুরো ঘটনা লেখা, তবে নাম পরিবর্তন করা। কিন্তু বিস্তারিত বর্ণনা দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের গল্প। রিয়ান রেগে গেল। এই লোকটা আমাদের অনুমতি ছাড়া আমাদের গল্প ছাপিয়েছে সুমিত বলল, আমরা আইনি ব্যবস্থা নেব কিন্তু আমি ভাবলাম হয়তো এই গল্প পড়ে কোনো পরিবার উপকার পাবে আর্টিকেল পড়ে আমি দেখলাম যে তপন মুখার্জি আমাদের পরিবারের প্রশংসা করেছে। সে লিখেছে, এই পরিবারটি দেখিয়েছে যে সংকটের সময় পরিবারের সদস্যরা কিভাবে একে অপরকে সাহায্য করে কয়েকদিন পর আমাদের বাড়িতে অনেক ফোন আসতে লাগল। বিভিন্ন মানুষ আমাদের সাথে কথা বলতে চায়। তারা তাদের পারিবারিক সমস্যার কথা বলে আমাদের কাছে পরামর্শ চায়। একদিন একজন মহিলা এসেছিলেন। তার নাম সুমিত্রা বেগম। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আপার গল্প পড়ে আমার অনেক সাহস পেয়েছি কি হয়েছে আপনার? আমার ছেলে আমার সাথে কথা বলে না। তার মনে হয় আমি তাকে বুঝি না আমি তাকে বসতে দিয়ে চা দিলাম। আপনার ছেলের বয়স কত? 19 বছর এই বয়সে ছেলেমেয়েরা একটু অন্যরকম হয়। আপনি ধৈর্য রাখুন রিয়ান এসে বলল, আন্টি, আমিও এই বয়সে অনেক সমস্যায় ছিলাম। কিন্তু মা আমাকে বুঝতে পেরেছে সুমিত্রা বেগম রিয়ানের দিকে তাকিয়ে বললেন, তুমি কিভাবে তোমার মায়ের সাথে এত ভালো সম্পর্ক রাখ? আন্টি, আমি মায়ের সাথে সব কথা শেয়ার করি। যখন আমার মনে কোনো দ্বন্দ্ব ছিল মা আমাকে বুঝিয়েছে আমি বললাম, সুমিত্রা বেগম, আপনি আপনার ছেলের সাথে বন্ধুর মতো আচরণ করুন। তার কথা শুনুন সুমিত্রা বেগম আমাদের ধন্যবাদ দিয়ে চলে গেলেন। এরপর আরও অনেক পরিবার আমাদের কাছে আসতে লাগল। আমরা তাদের যতটুকু পারি সাহায্য করতে চেষ্টা করি। একদিন তপন মুখার্জি আবার এসেছিল। এবার সে ক্ষমা চেয়ে বলল, নীলিমা, আমি আপনাদের কাছে মাফ চাই। আমি অনুমতি ছাড়া আপনাদের গল্প ছাপিয়েছি কিন্তু সেই গল্প পড়ে অনেক মানুষ উপকার পেয়েছে
হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। কিন্তু আমার পদ্ধতি ভুল ছিল। সুমিত বলল, আপনি যদি সত্যিই মানুষের উপকার করতে চান তাহলে সঠিক পথে করুন গু। তপন মুখার্জি বলল, আমি একটা পারিবারিক কাউন্সেলিং সেন্টার খুলতে চাই। আপনারা আমাকে সাহায্য করবেন? আমরা রাজি হয়ে গেলাম। আমি ভাবলাম, আমাদের অভিজ্ঞতা দিয়ে হয়তো অন্য পরিবারগুলোর উপকার করতে পারি। এইভাবে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। রিয়ান এখন স্বাভাবিক হয়ে গেছে। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে। কিন্তু সেই কক্সবাজারের ঘটনা আমার মনে আজও গেঁথে আছে। কিভাবে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি আমাদের পুরো পরিবারকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমাদের ভালোবাসা সেই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করেছে। আজ যখন এই গল্প বলছি, আমার মনে হচ্ছে জীবনটা সত্যিই একটা রহস্যময় অ্যাডভেঞ্চার। কখন কি ঘটবে কেউ জানে না। কিন্তু পারিবারিক ভালোবাসা থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। রিয়ান এখন কলেজে পড়ে। সে চায় ডাক্তার হতে। তানিয়া স্কুলে ভালো রেজাল্ট করছে। সুমিত অফিসে প্রমোশন পেয়েছে। আর আমি একজন খুশি মা। আমার দুটো সন্তান আর একটা প্রিয় স্বামী নিয়ে আমার ছোট্ট সংসার। কিন্তু সেই কাউন্সেলিং সেন্টারের কাজও করছি। প্রতি সপ্তাহে কয়েকটা পরিবারের সাথে কথা বলি। তাদের সমস্যার সমাধান খুঁজে দিতে চেষ্টা করি। একদিন একটা মেয়ে এসেছিল। তার নাম রূপা। সে বলল, আন্টি, আমার বাবা মা আমাকে বুঝে না গি। আমি তাকে বসিয়ে জিজ্ঞেস করলাম, কি সমস্যা তোমার? আমি একটা ছেলেকে ভালোবাসি। কিন্তু বাবা মা তাকে পছন্দ করে না গি। ছেলেটি কেমন? সে খুব ভালো। কিন্তু আমাদের জাতি আলাদা গু। আমি বুঝতে পারলাম মেয়েটির সমস্যা। আমি তার বাবা মাকে ডেকে এনে তাদের সাথে কথা বললাম। অনেক কথা বলার পর তারা রাজি হল। এইভাবে আমাদের জীবনের সেই অদ্ভুত অভিজ্ঞতা আমাদের অন্য মানুষের উপকারে কাজে লাগছে। আজ যখন এই গল্প শেষ করছি, আমার মনে হচ্ছে জীবনের প্রতিটি ঘটনার একটা অর্থ আছে। আমাদের সেই কক্সবাজারের ঘটনা আপাতদৃষ্টিতে খারাপ মনে হলেও শেষ পর্যন্ত সেটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। রিয়ান এখন একজন পরিপক্ব যুবক। সে তার ভুল বুঝতে পেরেছে এবং সেই ভুল থেকে শিখেছে। আমি গর্বিত যে আমি তার মা। আর আমার বিশ্বাস, প্রতিটি পরিবারে এরকম ছোটবড় সমস্যা আসে। কিন্তু ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব কিছু কাটিয়ে ওঠা যায়। এই গল্পের মাধ্যমে আমি সকল বাবা মাকে বলতে চাই, আপনাদের সন্তানরা বড় হতে হতে কিছু ভুল করবে। কিন্তু তাদের বুঝিয়ে সঠিক পথে আনা সম্ভব। আর সকল সন্তানদের বলতে চাই, আপনাদের বাবা মা সব সময় আপনাদের ভালো চায়। তাদের সাথে মন খুলে কথা বলুন। এই তো আমার গল্প। একটি সাধারণ পরিবারের একটি অসাধারণ অভিজ্ঞতা, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু ভালোর জন্যই। হ্যালো মা, তুমি একটু বিশ্রাম নাও। আমি বাইরে একটু ঘুরে আসি গু। আমি শুয়ে পড়লাম। একটু পরে রিয়ান ফিরে এল। আমি তখন অর্ধেক ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার মাথায় হাত রাখল। চোখ খুলে দেখি রিয়ান আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত রাখছে। কি হয়েছে রিয়ান? মা, তুমি ঘুমিয়ে পড়েছিলে। খুব শান্ত লাগছিল। তুই কেন আমার বিছানার পাশে? তোমাকে দেখতে ভালো লাগছিল। তুমি ঘুমিয়ে থাকলে অনেক সুন্দর লাগুক। আমি উঠে বসলাম। রিয়ান, তুই আজকাল খুব অদ্ভুত কথা বলছিস। কেন মা, আমি কি অদ্ভুত বলেছি? তুই আমাকে নিয়ে এত প্রশংসা করছিস কেন? রিয়ান আমার কাছে আরও কাছে এসে বসল। মা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? অবশ্যই জানি। তুই আমার ছেলে গি। না মা, আমার ভালোবাসা অন্যরকম। রিয়ান আমার হাত ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রিয়ান, তুই ঠিক আছিস তো? মা, আমি একটা কথা বলতে চাই। রিয়ানের গলার স্বর কাঁপছিল। বল। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয় গু। আমার মাথায় যেন বাজ পড়ল। তুই কি বলছিস রিয়ান? মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না গে। আমি উঠে দাঁড়ালাম। রিয়ান, তুই পাগল হয়ে গেছিস নাকি? না মা, আমি পাগল হইনি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি রুম থেকে বেরিয়ে গেলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালাম। মনটা খুব খারাপ হয়ে গেল। রিয়ানের এই পরিবর্তন বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর রিয়ান ব্যালকনিতে এসে দাঁড়াল। মা, আমি ভুল বলেছি। তুমি রাগ করো না গে। আমি তার দিকে তাকালাম।
তার চোখে অশ্রু। রিয়ান, তুই আমার ছেলে। আমি তোর মা। এই সম্পর্ক কখনো পরিবর্তন হতে পারে না গে। আমি জানি মা। কিন্তু মনটা আমার কন্ট্রোলে নেই গে। আমি তার কাছে গিয়ে তার মাথায় হাত রাখলাম। রিয়ান, তুই আমার সোনার ছেলে। কিন্তু এই ভাবনা ভুল। তুই একটা ভালো মেয়ে খুঁজে নে। কি তোমার মতো কোথায় পাব মা? পাবি। পৃথিবীতে অনেক ভালো মেয়ে আছে গি। রিয়ান কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তাকে জড়িয়ে ধরলাম। কোনো ক্ষমা লাগে না। তুই আমার ছেলে গি। পরের দিন সকালে আমরা স্বাভাবিক হয়ে উঠলাম। রিয়ান আর সেই রকম কথা বলল না। আমরা সমুদ্র সৈকতে ঘুরলাম, ছবি তুললাম। কিন্তু সন্ধ্যায় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা হোটেলে ফিরছিলাম। হঠাৎ রিয়ান বলল, মা, ওই দিকে তাকাও। আমি যেদিকে তাকালাম সেখানে একটি পুরানো দালান। দালানের সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। সাদা লম্বা দাড়ি, চোখে একটা অদ্ভুত তীব্রতা। বৃদ্ধ লোকটি আমাদের দিকে ইশারা করল। মা, উনি আমাদের ডাকছেন। রিয়ান বলল। আমি দ্বিধায় পড়ে গেলাম। অপরিচিত লোক, রাত প্রায় হয়ে এসেছে। কিন্তু রিয়ান আমার হাত ধরে সেই দিকে চলতে লাগল। চল মা, দেখি কি চায় ও। বৃদ্ধ লোকটির কাছে গিয়ে রিয়ান বলল, দাদু, আপনি আমাদের ডেকেছেন? বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে বলল, তুমি নীলিমা দাস? আমি চমকে গেলাম। আপনি আমার নাম জানেন কি করে? আমি অনেক কিছুই জানি। তোমার ছেলেও জানে কি? রিয়ানের দিকে তাকিয়ে বৃদ্ধ লোকটি বলল, তুমি গতকাল রাতে তোমার মায়ের কাছে কি বলেছিলে? রিয়ান ভয় পেয়ে গেল। আপনি কেমন করে জানেন? আমি জানি, কারণ এই দালানে আমি 40 বছর ধরে থাকি। এখানে যারা আসে তাদের মনের কথা আমি শুনতে পাই। আমার পুরো শরীর কাঁপতে লাগল। এই লোকটা কে? তুমি ভয় পেজো না নীলিমা। আমি তোমাদের সাহায্য করতে চাই। বৃদ্ধ লোকটি মৃদু হেসে বলল। কি সাহায্য? তোমার ছেলে একটা ভুল ভাবনায় পড়ে গেছে। কিন্তু এর পিছনে একটা রহস্য আছে গি। কি রহস্য? বৃদ্ধ লোকটি দালানের ভিতরে যাওয়ার ইশারা করল। ভিতরে এসো। সব জানতে পারবে। আমি রিয়ানের দিকে তাকালাম। সে ভয়ে আমার হাত শক্ত করে ধরে রেখেছে। মা, আমাদের যেতে হবে। রিয়ান ফিসফিস করে বলল। কেন? আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছে এই লোকটি আমাদের সাহায্য করতে পারবে। আমরা বৃদ্ধ লোকটিকে অনুসরণ করে দালানের ভিতরে ঢুকলাম। ভিতরটা অনেক সুন্দর। দেয়ালে অনেক পুরানো ছবি। বৃদ্ধ লোকটি আমাদের বসতে ইশারা করল। তারপর বলল, নীলিমা, তুমি কি জানো তোমার ছেলে কেন তোমার প্রতি এরকম অনুভব করছে? না গি। কারণ তুমি তার আসল মা নও। আমি চমকে উঠলাম। আপনি কি বলছেন? তুমি রিয়ানের আসল মা নও। 18 বছর আগে একটি দুর্ঘটনায় রিয়ানের আসল মা-বাবা মারা গেছে। তুমি আর সুমিত তাকে দত্তক নিয়েছ। এ কেমন কথা? আমি রিয়ানকে নিজের পেটে ধরেছি। না নীলিমা, তুমি আর সুমিত দুজনেই ভুলে গেছ। একটি বিশেষ চিকিৎসার কারণে তোমাদের স্মৃতি পরিবর্তন করা হয়েছে। রিয়ান আমার দিকে তাকাল। মা, এটা কি সত্যি? আমি জানি না রিয়ান। আমার তো মনে আছে তোকে জন্ম দিয়েছি। বৃদ্ধ লোকটি উঠে গিয়ে একটি ফাইল নিয়ে এল। এই দেখো, রিয়ানের আসল জন্মের কাগজপত্র। তার আসল মা-বাবার নাম। কাগজপত্র দেখে আমার মাথা ঘুরতে লাগল। সত্যি রিয়ানের আসল বাবা-মার নাম আলাদা। তাহলে আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। তুমি আর সুমিত একটি গোপন প্রজেক্টের অংশ ছিলে। এই প্রজেক্টে এতিম বাচ্চাদের পালিত পিতামাতার স্মৃতি পরিবর্তন করে দেওয়া হতো, যাতে তারা মনে করে এই শিশু তাদের নিজের। রিয়ান হাউমাউ করে কাঁদতে শুরু করল। তাহলে আমি তোমার ছেলে নই মা? আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই যেমনই হোক না কেন, তুই আমার সন্তান। বৃদ্ধ লোকটি বলল, রিয়ান, তোমার মনে যে অনুভূতি জেগেছে সেটা স্বাভাবিক। কারণ তুমি নীলিমার আসল ছেলে নও। তোমার অবচেতন মন এই সত্য জানে। তাহলে এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের আসল স্মৃতি ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু তখন তোমরা রিয়ানকে আর নিজের ছেলে মনে করবে না। আমি রিয়ানের দিকে তাকালাম। সে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। আমি আমার স্মৃতি ফিরিয়ে নিতে চাই না। আমি দৃঢ় গলায় বললাম। কেন? কারণ আমার কাছে রিয়ান আমার আসল ছেলে। আমি তাকে ভালোবেসে বড় করেছি।
স্মৃতি সত্যি হোক আর মিথ্যা, আমার ভালোবাসা সত্যি গু। রিয়ান আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি সত্যিই আমার মা। আমি আর কোনো অন্যরকম চিন্তা করব না গিয়ে। বৃদ্ধ লোকটি হেসে বলল, এটাই ছিল আসল পরীক্ষা। তোমাদের ভালোবাসা সত্যিকারের কিনা গিয়ে। মানে? আমি কোনো পুরানো লোক নই। আমি সেই প্রজেক্টের একজন ডক্টর। আমরা মাঝে মাঝে দত্তক নেওয়া পরিবারগুলোকে পরীক্ষা করি। আমি রেগে গেলাম। আপনারা আমাদের সাথে এই খেলা খেলছিলেন? এটা খেলা নয় নীলিমা। এটা দরকারি। আমাদের জানতে হয় আমাদের প্রজেক্ট সফল হয়েছে কিনা গিয়ে। রিয়ানের যে অনুভূতির কথা বলছিলেন, সেটা আসলে একটি সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়া। কিছু ছেলেমেয়ের বয়ঃসন্ধিকালে এরকম হয়। কিন্তু পারিবারিক ভালোবাসা থাকলে সেটা ঠিক হয়ে যায়। রিয়ান বলল, তাহলে আমি সত্যিই আপনাদের ছেলে? হ্যাঁ রিয়ান, তুমি নীলিমা আর সুমিতের দত্তক নেওয়া ছেলে। কিন্তু ভালোবাসায় তুমি তাদের আসল ছেলে গু। আমরা হোটেলে ফিরে এলাম। সেই রাতে রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি এখন বুঝতে পারছি। আমার মনের যে দ্বন্দ্ব ছিল সেটা আসলে আমার অবচেতন মনের একটা প্রতিক্রিয়া ছিল গু। রিয়ান, তুই যা বুঝিস না কেন, তুই আমার সন্তান। এই সত্য কখনো পরিবর্তন হবে না গি। পরের দিন আমরা কক্সবাজার থেকে ঢাকায় ফিরলাম। বাড়িতে গিয়ে সুমিতকে সব কিছু বললাম। সুমিত শুনে প্রথমে অবাক হল, তারপর বলল, নীলিমা, আমার তো কিছুই মনে নেই। তবে রিয়ান যদি আমাদের দত্তক নেওয়া ছেলে হয়, তাহলেও সে আমার প্রিয় সন্তান গু। তানিয়া যখন এই কথা শুনল, সে বলল, তাহলে রিয়ান ভাই আমার আসল ভাই নয়? না তানিয়া, রিয়ান তোর দত্তক ভাই। কিন্তু আমাদের পরিবারে সে আসল ভাই গে। কিন্তু আমার মনে আরও কিছু প্রশ্ন জাগছিল। সেই বৃদ্ধ লোকটি সত্যিই ডক্টর ছিল নাকি অন্য কেউ? কয়েকদিন পর আমি একটা অদ্ভুত ফোন পেলাম। ফোনের ওপারে একজন মহিলার গলা। নীলিমা দাস? হ্যাঁ গু। আমার নাম ডক্টর রিনা চৌধুরী। আমি সেই প্রজেক্টের প্রধান গবেষক ছিলাম গ। কোন প্রজেক্ট? যে প্রজেক্টের কথা আপনি কক্সবাজারে শুনেছেন। আমি আপনার সাথে দেখা করতে চাই। কেন? আপনাকে পুরো সত্য বলতে চাই। পরের দিন ডক্টর রিনা চৌধুরী আমাদের বাড়িতে এলেন। তিনি একজন মধ্যবয়সী মহিলা। খুবই শিক্ষিত এবং ভদ্র। নীলিমা, আমি আপনাকে আসল সত্য বলতে চাই। তিনি বললেন। কি সত্য? আপনি আর সুমিত আসলেই রিয়ানের বাবা মা গো। আমি চমকে গেলাম। মানে? কক্সবাজারে যে লোকটির সাথে দেখা হয়েছিল সে আমাদের কেউ নয়। সে একটা প্রতারক। কিন্তু সে কেমন করে সব জানত? সে আপনাদের কয়েকদিন ধরে অনুসরণ করছিল। হোটেলের কর্মচারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিল। রিয়ান উৎসুক হয়ে জিজ্ঞেস করল, তাহলে আমি সত্যিই মা বাবার আসল ছেলে? হ্যাঁ রিয়ান, তুমি নীলিমা আর সুমিতের আসল ছেলে গ। আমার মনে হলো আকাশ থেকে একটা বিশাল পাথর নেমে এল। তাহলে রিয়ানের অনুভূতির ব্যাপারটা? সেটা আসলে বয়ঃসন্ধিকালের একটা স্বাভাবিক পরিবর্তন। মাঝে মাঝে ছেলেরা তাদের মায়ের প্রতি এরকম অনুভূতি পায়। কিন্তু সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু আমার তো খুব খারাপ লাগছিল। এটা স্বাভাবিক নীলিমা। কিন্তু আপনি যেভাবে রিয়ানকে বুঝিয়েছেন সেটা খুবই ভালো গু। রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি খুব লজ্জিত। আমি তোমাকে এত কষ্ট দিয়েছি। আমি তাকে জড়িয়ে ধরলাম। কোনো লজ্জার কিছু নেই রিয়ান। তুই আমার সোনার ছেলে গে। ডক্টর চৌধুরী বললেন, নীলিমা, আপনি একজন আদর্শ মা। আপনার মতো মায়েরা থাকলে সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমার মনে আরও একটা প্রশ্ন এল। ডক্টর, সেই লোকটা কে ছিল? সে এই নাটক কেন করল? সে আসলে একটা মানসিক হাসপাতাল থেকে পালানো রোগী। তার মানসিক সমস্যা আছে। সে নিজেকে একজন গবেষক মনে করে গি। তাহলে সে কেমন করে এত কিছু জানত? মানসিক রোগীরা অনেক সময় খুব বুদ্ধিমান হয়। তারা মানুষের মনোবিজ্ঞান বুঝে ফেলে গি। রিয়ান বলল, তাহলে আমরা একটা পাগলের কথায় এত ভেবেছিলাম? হ্যাঁ, কিন্তু সেই ভাবনার মধ্যে দিয়ে আপনাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হয়েছে গি। ডক্টর চলে যাওয়ার পর আমরা সবাই মিলে বসলাম। সুমিত বলল, এই পুরো ঘটনা থেকে আমি একটা জিনিস বুঝেছি। আমাদের পরিবারের ভালোবাসা কত গভীর। তানিয়া বলল, রিয়ান ভাই, তুমি আমার আসল ভাই। এটা কখনো পরিবর্তন হবে না গি। রিয়ান আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি এখন বুঝতে পারছি যে আমার মনের যে দ্বন্দ্ব ছিল সেটা আসলে বয়সের একটা পর্যায়।
কিন্তু তুমি আমার আসল মা। আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এখানেই শেষ নয়। কিছুদিন পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি একদিন বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তায় সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার চেহারা আলাদা। সাদা দাড়ি কামানো, চুল ছোট করা। সে আমাকে দেখে হেসে বলল, নীলিমা, কেমন আছেন? আমি ভয় পেয়ে গেলাম। আপনি কে? আপনি আমার নাম জানেন কেমন করে? আমি আসলে একজন সাংবাদিক। আমার নাম তপন মুখার্জি। সাংবাদিক? কিন্তু কক্সবাজারে আপনি তো বললেন আপনি ডক্টর। আমি মিথ্যা বলেছিলাম। আমি আসলে পারিবারিক সম্পর্ক নিয়ে গবেষণা করি। আমি বিভিন্ন পরিবারে গিয়ে তাদের প্রতিক্রিয়া দেখি। কিন্তু আপনার এই কাজ তো ভুল। হ্যাঁ, আমি জানি। কিন্তু আমি সমাজের একটা সমস্যা নিয়ে কাজ করছি। কি সমস্যা? আমি দেখতে চাই পারিবারিক বন্ধন কত মজবুত। কোনো পরিবার সংকটের সময় একসাথে থাকে কিনা। আমি রেগে গেলাম। আপনার এই কাজের জন্য আমাদের এত কষ্ট হয়েছে। আমি দুঃখিত নীলিমা। কিন্তু আমি দেখেছি যে আপনাদের পরিবার সত্যিই একটা আদর্শ পরিবার। আপনি আমাদের ছেড়ে দিন। আমরা শান্তিতে থাকতে চাই। তপন মুখার্জি বলল, নীলিমা, আমি আপনাদের একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? আমি একটা বই লিখছি পারিবারিক সম্পর্ক নিয়ে। আপনাদের গল্প আমি সেখানে লিখতে চাই। আমরা চাই না। কিন্তু এই গল্প অনেক পরিবারের কাজে আসবে। অনেকে শিখতে পারবে কিভাবে পারিবারিক সমস্যার সমাধান করতে হয়। আমি বাড়িতে ফিরে সুমিত আর রিয়ানকে সব বললাম। সুমিত বলল, এই লোকটা আমাদের পিছু ছাড়ছে না কেন? রিয়ান বলল, মা, আমার মনে হয় আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। কিন্তু পরের দিন তপন মুখার্জি আর এল না। আমরা ভাবলাম হয়তো সে চলে গেছে। কিন্তু সপ্তাহখানেক পর আমি একটা ম্যাগাজিনে একটা আর্টিকেল দেখলাম। শিরোনাম ছিল, একটি পরিবারের অদ্ভুত রহস্য। আর্টিকেলে আমাদের পুরো ঘটনা লেখা, তবে নাম পরিবর্তন করা। কিন্তু বিস্তারিত বর্ণনা দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের গল্প। রিয়ান রেগে গেল। এই লোকটা আমাদের অনুমতি ছাড়া আমাদের গল্প ছাপিয়েছে। সুমিত বলল, আমরা আইনি ব্যবস্থা নেব। কিন্তু আমি ভাবলাম হয়তো এই গল্প পড়ে কোনো পরিবার উপকার পাবে। আর্টিকেল পড়ে আমি দেখলাম যে তপন মুখার্জি আমাদের পরিবারের প্রশংসা করেছে। সে লিখেছে, এই পরিবারটি দেখিয়েছে যে সংকটের সময় পরিবারের সদস্যরা কিভাবে একে অপরকে সাহায্য করে। কয়েকদিন পর আমাদের বাড়িতে অনেক ফোন আসতে লাগল। বিভিন্ন মানুষ আমাদের সাথে কথা বলতে চায়। তারা তাদের পারিবারিক সমস্যার কথা বলে আমাদের কাছে পরামর্শ চায়। একদিন একজন মহিলা এসেছিলেন। তার নাম সুমিত্রা বেগম। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আপার গল্প পড়ে আমার অনেক সাহস পেয়েছি। কি হয়েছে আপনার? আমার ছেলে আমার সাথে কথা বলে না। তার মনে হয় আমি তাকে বুঝি না। আমি তাকে বসতে দিয়ে চা দিলাম। আপনার ছেলের বয়স কত? 19 বছর। এই বয়সে ছেলেমেয়েরা একটু অন্যরকম হয়। আপনি ধৈর্য রাখুন। রিয়ান এসে বলল, আন্টি, আমিও এই বয়সে অনেক সমস্যায় ছিলাম। কিন্তু মা আমাকে বুঝতে পেরেছে। সুমিত্রা বেগম রিয়ানের দিকে তাকিয়ে বললেন, তুমি কিভাবে তোমার মায়ের সাথে এত ভালো সম্পর্ক রাখ? আন্টি, আমি মায়ের সাথে সব কথা শেয়ার করি। যখন আমার মনে কোনো দ্বন্দ্ব ছিল, মা আমাকে বুঝিয়েছে। আমি বললাম, সুমিত্রা বেগম, আপনি আপনার ছেলের সাথে বন্ধুর মতো আচরণ করুন। তার কথা শুনুন। সুমিত্রা বেগম আমাদের ধন্যবাদ দিয়ে চলে গেলেন। এরপর আরও অনেক পরিবার আমাদের কাছে আসতে লাগল। আমরা তাদের যতটুকু পারি সাহায্য করতে চেষ্টা করি। একদিন তপন মুখার্জি আবার এসেছিল। এবার সে ক্ষমা চেয়ে বলল, নীলিমা, আমি আপনাদের কাছে মাফ চাই। আমি অনুমতি ছাড়া আপনাদের গল্প ছাপিয়েছি। কিন্তু সেই গল্প পড়ে অনেক মানুষ উপকার পেয়েছে। হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। কিন্তু আমার পদ্ধতি ভুল ছিল। সুমিত বলল, আপনি যদি সত্যিই মানুষের উপকার করতে চান তাহলে সঠিক পথে করুন। তপন মুখার্জি বলল, আমি একটা পারিবারিক কাউন্সেলিং সেন্টার খুলতে চাই। আপনারা আমাকে সাহায্য করবেন? আমরা রাজি হয়ে গেলাম। আমি ভাবলাম আমাদের অভিজ্ঞতা দিয়ে হয়তো অন্য পরিবারগুলোর উপকার করতে পারি। এইভাবে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। রিয়ান এখন স্বাভাবিক হয়ে গেছে। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে।
কিন্তু সেই কক্সবাজারের ঘটনা আমার মনে আজও গেঁথে আছে। কিভাবে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি আমাদের পুরো পরিবারকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমাদের ভালোবাসা সেই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করেছে। আজ যখন এই গল্প বলছি, আমার মনে হচ্ছে জীবনটা সত্যিই একটা রহস্যময় অ্যাডভেঞ্চার। কখন কি ঘটবে কেউ জানে না, কিন্তু পারিবারিক ভালোবাসা থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। রিয়ান এখন কলেজে পড়ে। সে চায় ডাক্তার হতে। তানিয়া স্কুলে ভালো রেজাল্ট করছে। সুমিত অফিসে প্রমোশন পেয়েছে। আর আমি একজন খুশি মা। আমার 2 সন্তান আর একটা প্রিয় স্বামী নিয়ে আমার ছোট্ট সংসার। কিন্তু সেই কাউন্সেলিং সেন্টারের কাজও করছি। প্রতি সপ্তাহে কয়েকটা পরিবারের সাথে কথা বলি। তাদের সমস্যার সমাধান খুঁজে দিতে চেষ্টা করি। একদিন একটা মেয়ে এসেছিল। তার নাম রূপা। সে বলল, আন্টি, আমার বাবা মা আমাকে বুঝে না গি। আমি তাকে বসিয়ে জিজ্ঞেস করলাম, কি সমস্যা তোমার? আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু বাবা মা তাকে পছন্দ করে না গি। ছেলেটি কেমন? সে খুব ভালো, কিন্তু আমাদের জাতি আলাদা গু। আমি বুঝতে পারলাম মেয়েটির সমস্যা। আমি তার বাবা মাকে ডেকে এনে তাদের সাথে কথা বললাম। অনেক কথা বলার পর তারা রাজি হল। এইভাবে আমাদের জীবনের সেই অদ্ভুত অভিজ্ঞতা আমাদের অন্য মানুষের উপকারে কাজে লাগছে। আজ যখন এই গল্প শেষ করছি, আমার মনে হচ্ছে জীবনের প্রতিটি ঘটনার একটা অর্থ আছে। আমাদের সেই কক্সবাজারের ঘটনা আপাতদৃষ্টিতে খারাপ মনে হলেও শেষ পর্যন্ত সেটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। রিয়ান এখন একজন পরিপক্ব যুবক। সে তার ভুল বুঝতে পেরেছে এবং সেই ভুল থেকে শিখেছে। আমি গর্বিত যে আমি তার মা। আর আমার বিশ্বাস, প্রতিটি পরিবারে এরকম ছোটবড় সমস্যা আসে, কিন্তু ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব কিছু কাটিয়ে ওঠা যায়। এই গল্পের মাধ্যমে আমি সকল বাবা মাকে বলতে চাই, আপনাদের সন্তানরা বড় হতে হতে কিছু ভুল করবে, কিন্তু তাদের বুঝিয়ে সঠিক পথে আনা সম্ভব। আর সকল সন্তানদের বলতে চাই, আপনাদের বাবা মা সব সময় আপনাদের ভালো চায়। তাদের সাথে মন খুলে কথা বলুন। এই তো আমার গল্প, একটি সাধারণ পরিবারের একটি অসাধারণ অভিজ্ঞতা, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু ভালোর জন্যই। হ্যালো মা, তুমি একটু বিশ্রাম নাও। আমি বাইরে একটু ঘুরে আসি গু। আমি শুয়ে পড়লাম। একটু পরে রিয়ান ফিরে এল। আমি তখন অর্ধেক ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার মাথায় হাত রাখল। চোখ খুলে দেখি রিয়ান আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত রাখছে। কি হয়েছে রিয়ান? মা, তুমি ঘুমিয়ে পড়েছিলে। খুব শান্ত লাগছিল। তুই কেন আমার বিছানার পাশে? তোমাকে দেখতে ভালো লাগছিল। তুমি ঘুমিয়ে থাকলে অনেক সুন্দর লাগুক। আমি উঠে বসলাম। রিয়ান, তুই আজকাল খুব অদ্ভুত কথা বলছিস। কেন মা, আমি কি অদ্ভুত বলেছি? তুই আমাকে নিয়ে এত প্রশংসা করছিস কেন? রিয়ান আমার কাছে আরও কাছে এসে বসল। মা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? অবশ্যই জানি। তুই আমার ছেলে গি। না মা, আমার ভালোবাসা অন্যরকম। রিয়ান আমার হাত ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রিয়ান, তুই ঠিক আছিস তো? মা, আমি একটা কথা বলতে চাই। রিয়ানের গলার স্বর কাঁপছিল। বল। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয় গু। আমার মাথায় যেন বাজ পড়ল। তুই কি বলছিস রিয়ান? মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না গে। আমি উঠে দাঁড়ালাম। রিয়ান, তুই পাগল হয়ে গেছিস নাকি? না মা, আমি পাগল হইনি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি রুম থেকে বেরিয়ে গেলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালাম। মনটা খুব খারাপ হয়ে গেল। রিয়ানের এই পরিবর্তন বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর রিয়ান ব্যালকনিতে এসে দাঁড়াল। মা, আমি ভুল বলেছি। তুমি রাগ করো না গে। আমি তার দিকে তাকালাম। তার চোখে অশ্রু। রিয়ান, তুই আমার ছেলে। আমি তোর মা। এই সম্পর্ক কখনো পরিবর্তন হতে পারে না গে। আমি জানি মা, কিন্তু মনটা আমার কন্ট্রোলে নেই গে। আমি তার কাছে গিয়ে তার মাথায় হাত রাখলাম। রিয়ান, তুই আমার সোনার ছেলে। কিন্তু এই ভাবনা ভুল। তুই একটা ভালো মেয়ে খুঁজে নে। কি তোমার মতো কোথায় পাবো মা? পাবি। পৃথিবীতে অনেক ভালো মেয়ে আছে গি। রিয়ান কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই।
আমি তাকে জড়িয়ে ধরলাম। কোনো ক্ষমা লাগে না। তুই আমার ছেলে গি। পরের দিন সকালে আমরা স্বাভাবিক হয়ে উঠলাম। রিয়ান আর সেই রকম কথা বলল না। আমরা সমুদ্র সৈকতে ঘুরলাম, ছবি তুললাম। কিন্তু সন্ধ্যায় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা হোটেলে ফিরছিলাম। হঠাৎ রিয়ান বলল, মা, ওই দিকে তাকাও। আমি যেদিকে তাকালাম সেখানে একটি পুরানো দালান। দালানের সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। সাদা লম্বা দাড়ি, চোখে একটা অদ্ভুত তীব্রতা। বৃদ্ধ লোকটি আমাদের দিকে ইশারা করল। মা, উনি আমাদের ডাকছেন, রিয়ান বলল। আমি দ্বিধায় পড়ে গেলাম। অপরিচিত লোক, রাত প্রায় হয়ে এসেছে। কিন্তু রিয়ান আমার হাত ধরে সেই দিকে চলতে লাগল। চল মা, দেখি কি চায় ও। বৃদ্ধ লোকটির কাছে গিয়ে রিয়ান বলল, দাদু, আপনি আমাদের ডেকেছেন? বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে বলল, তুমি নীলিমা দাস? আমি চমকে গেলাম। আপনি আমার নাম জানেন কি করে? আমি অনেক কিছুই জানি। তোমার ছেলেও জানে কি? রিয়ানের দিকে তাকিয়ে বৃদ্ধ লোকটি বলল, তুমি গতকাল রাতে তোমার মায়ের কাছে কি বলেছিলে? রিয়ান ভয় পেয়ে গেল। আপনি কেমন করে জানেন? আমি জানি, কারণ এই দালানে আমি 40 বছর ধরে থাকি। এখানে যারা আসে তাদের মনের কথা আমি শুনতে পাই। আমার পুরো শরীর কাঁপতে লাগল। এই লোকটা কে? তুমি ভয় পেজো না নীলিমা। আমি তোমাদের সাহায্য করতে চাই, এই বৃদ্ধ লোকটি মৃদু হেসে বলল। কি সাহায্য? তোমার ছেলে একটা ভুল ভাবনায় পড়ে গেছে। কিন্তু এর পিছনে একটা রহস্য আছে। কি রহস্য? বৃদ্ধ লোকটি দালানের ভিতরে যাওয়ার ইশারা করল। ভিতরে এসো। সব জানতে পারবে। আমি রিয়ানের দিকে তাকালাম। সে ভয়ে আমার হাত শক্ত করে ধরে রেখেছে। মা, আমাদের যেতে হবে, রিয়ান ফিসফিস করে বলল। কেন? আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছে এই লোকটি আমাদের সাহায্য করতে পারবে। আমরা বৃদ্ধ লোকটিকে অনুসরণ করে দালানের ভিতরে ঢুকলাম। ভিতরটা অনেক সুন্দর। দেয়ালে অনেক পুরানো ছবি। বৃদ্ধ লোকটি আমাদের বসতে ইশারা করল। তারপর বলল, নীলিমা, তুমি কি জানো তোমার ছেলে কেন তোমার প্রতি এরকম অনুভব করছে? না গি। কারণ তুমি তার আসল মা নও। আমি চমকে উঠলাম। আপনি কি বলছেন? তুমি রিয়ানের আসল মা নও। 18 বছর আগে একটি দুর্ঘটনায় রিয়ানের আসল মা বাবা মারা গেছে। তুমি আর সুমিত তাকে দত্তক নিয়েছ। এ কেমন কথা? আমি রিয়ানকে নিজের পেটে ধরেছি। না নীলিমা, তুমি আর সুমিত দুজনেই ভুলে গেছ। একটি বিশেষ চিকিৎসার কারণে তোমাদের স্মৃতি পরিবর্তন করা হয়েছে। রিয়ান আমার দিকে তাকাল। মা, এটা কি সত্যি? আমি জানি না রিয়ান। আমার তো মনে আছে তোকে জন্ম দিয়েছি। বৃদ্ধ লোকটি উঠে গিয়ে একটি ফাইল নিয়ে এল। এই দেখো, রিয়ানের আসল জন্মের কাগজপত্র। তার আসল মা বাবার নাম। কাগজপত্র দেখে আমার মাথা ঘুরতে লাগল। সত্যি রিয়ানের আসল বাবা মার নাম আলাদা। তাহলে আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। তুমি আর সুমিত একটি গোপন প্রজেক্টের অংশ ছিলে। এই প্রজেক্টে এতিম বাচ্চাদের পালিত পিতামাতার স্মৃতি পরিবর্তন করে দেওয়া হতো, যাতে তারা মনে করে এই শিশু তাদের নিজের। রিয়ান হাউমাউ করে কাঁদতে শুরু করল। তাহলে আমি তোমার ছেলে নই মা? আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই যেমনই হোক না কেন, তুই আমার সন্তান। বৃদ্ধ লোকটি বলল, রিয়ান, তোমার মনে যে অনুভূতি জেগেছে সেটা স্বাভাবিক। কারণ তুমি নীলিমার আসল ছেলে নও। তোমার অবচেতন মন এই সত্য জানে। তাহলে এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের আসল স্মৃতি ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু তখন তোমরা রিয়ানকে আর নিজের ছেলে মনে করবে না। আমি রিয়ানের দিকে তাকালাম। সে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। আমি আমার স্মৃতি ফিরিয়ে নিতে চাই না। আমি দৃঢ় গলায় বললাম। কেন? কারণ আমার কাছে রিয়ান আমার আসল ছেলে। আমি তাকে ভালোবেসে বড় করেছি। স্মৃতি সত্যি হোক আর মিথ্যা, আমার ভালোবাসা সত্যি। রিয়ান আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি সত্যিই আমার মা। আমি আর কোনো অন্যরকম চিন্তা করব না। বৃদ্ধ লোকটি হেসে বলল, এটাই ছিল আসল পরীক্ষা। তোমাদের ভালোবাসা সত্যিকারের কিনা। মানে? আমি কোনো পুরানো লোক নই। আমি সেই প্রজেক্টের একজন ডক্টর। আমরা মাঝে মাঝে দত্তক নেওয়া পরিবারগুলোকে পরীক্ষা করি। আমি রেগে গেলাম। আপনারা আমাদের সাথে এই খেলা খেলছিলেন? এটা খেলা নয় নীলিমা। এটা দরকারি।
আমাদের জানতে হয় আমাদের প্রজেক্ট সফল হয়েছে কিনা গিয়ে। রিয়ানের যে অনুভূতির কথা বলছিলেন সেটা আসলে একটি সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়া। কিছু ছেলেমেয়ের বয়ঃসন্ধিকালে এরকম হয়, কিন্তু পারিবারিক ভালোবাসা থাকলে সেটা ঠিক হয়ে যায়। রিয়ান বলল, তাহলে আমি সত্যিই আপনাদের ছেলে? হ্যাঁ রিয়ান, তুমি নীলিমা আর সুমিতের দত্তক নেওয়া ছেলে, কিন্তু ভালোবাসায় তুমি তাদের আসল ছেলে। আমরা হোটেলে ফিরে এলাম। সেই রাতে রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি এখন বুঝতে পারছি আমার মনের যে দ্বন্দ্ব ছিল সেটা আসলে আমার অবচেতন মনের একটা প্রতিক্রিয়া ছিল। রিয়ান, তুই যা বুঝিস না কেন, তুই আমার সন্তান। এই সত্য কখনো পরিবর্তন হবে না। পরের দিন আমরা কক্সবাজার থেকে ঢাকায় ফিরলাম। বাড়িতে গিয়ে সুমিতকে সব কিছু বললাম। সুমিত শুনে প্রথমে অবাক হল, তারপর বলল, নীলিমা, আমার তো কিছুই মনে নেই। তবে রিয়ান যদি আমাদের দত্তক নেওয়া ছেলে হয় তাহলেও সে আমার প্রিয় সন্তান। তানিয়া যখন এই কথা শুনল সে বলল, তাহলে রিয়ান ভাই আমার আসল ভাই নয়? না তানিয়া, রিয়ান তোর দত্তক ভাই, কিন্তু আমাদের পরিবারে সে আসল ভাই। কিন্তু আমার মনে আরও কিছু প্রশ্ন জাগছিল। সেই বৃদ্ধ লোকটি সত্যিই ডক্টর ছিল নাকি অন্য কেউ? কয়েকদিন পর আমি একটা অদ্ভুত ফোন পেলাম। ফোনের ওপারে একজন মহিলার গলা। নীলিমা দাস? হ্যাঁ আমার নাম ডক্টর রিনা চৌধুরী। আমি সেই প্রজেক্টের প্রধান গবেষক ছিলাম। কোন প্রজেক্ট? যে প্রজেক্টের কথা আপনি কক্সবাজারে শুনেছেন। আমি আপনার সাথে দেখা করতে চাই। কেন? আপনাকে পুরো সত্য বলতে চাই। পরের দিন ডক্টর রিনা চৌধুরী আমাদের বাড়িতে এলেন। তিনি একজন মধ্যবয়সী মহিলা, খুবই শিক্ষিত এবং ভদ্র। নীলিমা, আমি আপনাকে আসল সত্য বলতে চাই। তিনি বললেন। কি সত্য? আপনি আর সুমিত আসলেই রিয়ানের বাবা মা? আমি চমকে গেলাম। মানে? কক্সবাজারে যে লোকটির সাথে দেখা হয়েছিল সে আমাদের কেউ নয়। সে একটা প্রতারক। কিন্তু সে কেমন করে সব জানত? সে আপনাদের কয়েকদিন ধরে অনুসরণ করছিল, হোটেলের কর্মচারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিল। রিয়ান উৎসুক হয়ে জিজ্ঞেস করল, তাহলে আমি সত্যিই মা বাবার আসল ছেলে? হ্যাঁ রিয়ান, তুমি নীলিমা আর সুমিতের আসল ছেলে। আমার মনে হলো আকাশ থেকে একটা বিশাল পাথর নেমে এল। তাহলে রিয়ানের অনুভূতির ব্যাপারটা? সেটা আসলে বয়ঃসন্ধিকালের একটা স্বাভাবিক পরিবর্তন। মাঝে মাঝে ছেলেরা তাদের মায়ের প্রতি এরকম অনুভূতি পায়, কিন্তু সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু আমার তো খুব খারাপ লাগছিল। এটা স্বাভাবিক নীলিমা, কিন্তু আপনি যেভাবে রিয়ানকে বুঝিয়েছেন সেটা খুবই ভালো। রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি খুব লজ্জিত। আমি তোমাকে এত কষ্ট দিয়েছি। আমি তাকে জড়িয়ে ধরলাম। কোনো লজ্জার কিছু নেই রিয়ান, তুই আমার সোনার ছেলে। ডক্টর চৌধুরী বললেন, নীলিমা, আপনি একজন আদর্শ মা। আপনার মতো মায়েরা থাকলে সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমার মনে আরও একটা প্রশ্ন এল। ডক্টর, সেই লোকটা কে ছিল? সে এই নাটক কেন করল? সে আসলে একটা মানসিক হাসপাতাল থেকে পালানো রোগী। তার মানসিক সমস্যা আছে। সে নিজেকে একজন গবেষক মনে করে। তাহলে সে কেমন করে এত কিছু জানত? মানসিক রোগীরা অনেক সময় খুব বুদ্ধিমান হয়। তারা মানুষের মনোবিজ্ঞান বুঝে ফেলে। রিয়ান বলল, তাহলে আমরা একটা পাগলের কথায় এত ভেবেছিলাম? হ্যাঁ, কিন্তু সেই ভাবনার মধ্যে দিয়ে আপনাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হয়েছে। ডক্টর চলে যাওয়ার পর আমরা সবাই মিলে বসলাম। সুমিত বলল, এই পুরো ঘটনা থেকে আমি একটা জিনিস বুঝেছি, আমাদের পরিবারের ভালোবাসা কত গভীর। তানিয়া বলল, রিয়ান ভাই, তুমি আমার আসল ভাই। এটা কখনো পরিবর্তন হবে না। রিয়ান আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি এখন বুঝতে পারছি যে আমার মনের যে দ্বন্দ্ব ছিল সেটা আসলে বয়সের একটা পর্যায়। কিন্তু তুমি আমার আসল মা। আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু এখানেই শেষ নয়। কিছুদিন পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি একদিন বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তায় সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার চেহারা আলাদা। সাদা দাড়ি কামানো, চুল ছোট করা। সে আমাকে দেখে হেসে বলল, নীলিমা, কেমন আছেন? আমি ভয় পেয়ে গেলাম। আপনি কে? আপনি আমার নাম জানেন কেমন করে? আমি আসলে একজন সাংবাদিক। আমার নাম তপন মুখার্জি। সাংবাদিক?
কিন্তু কক্সবাজারে আপনি তো বললেন আপনি ডক্টর উ। আমি মিথ্যা বলেছিলাম। আমি আসলে পারিবারিক সম্পর্ক নিয়ে গবেষণা করি। আমি বিভিন্ন পরিবারে গিয়ে তাদের প্রতিক্রিয়া দেখি গ। কিন্তু আপনার এই কাজ তো ভুল উ। হ্যাঁ, আমি জানি। কিন্তু আমি সমাজের একটা সমস্যা নিয়ে কাজ করছি উ। কি সমস্যা? আমি দেখতে চাই পারিবারিক বন্ধন কত মজবুত। কোনো পরিবার সংকটের সময় একসাথে থাকে কিনা গে। আমি রেগে গেলাম। আপনার এই কাজের জন্য আমাদের এত কষ্ট হয়েছে গিয়ে। আমি দুঃখিত নীলিমা। কিন্তু আমি দেখেছি যে আপনাদের পরিবার সত্যিই একটা আদর্শ পরিবার গু। আপনি আমাদের ছেড়ে দিন। আমরা শান্তিতে থাকতে চাই উ। তপন মুখার্জি বলল, নীলিমা, আমি আপনাদের একটা প্রস্তাব দিতে চাই উ। কি প্রস্তাব? আমি একটা বই লিখছি পারিবারিক সম্পর্ক নিয়ে। আপনাদের গল্প আমি সেখানে লিখতে চাই উ। আমরা চাই না গে। কিন্তু এই গল্প অনেক পরিবারের কাজে আসবে। অনেকে শিখতে পারবে কিভাবে পারিবারিক সমস্যার সমাধান করতে হয় গে। আমি বাড়িতে ফিরে সুমিত আর রিয়ানকে সব বললাম। সুমিত বলল, এই লোকটা আমাদের পিছু ছাড়ছে না কেন? রিয়ান বলল, মা, আমার মনে হয় আমাদের পুলিশে খবর দেওয়া উচিত গে। কিন্তু পরের দিন তপন মুখার্জি আর এল না। আমরা ভাবলাম হয়তো সে চলে গেছে। কিন্তু সপ্তাহখানেক পর আমি একটা ম্যাগাজিনে একটা আর্টিকেল দেখলাম। শিরোনাম ছিল, একটি পরিবারের অদ্ভুত রহস্য উ। আর্টিকেলে আমাদের পুরো ঘটনা লেখা। তবে নাম পরিবর্তন করা। কিন্তু বিস্তারিত বর্ণনা দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের গল্প। রিয়ান রেগে গেল। এই লোকটা আমাদের অনুমতি ছাড়া আমাদের গল্প ছাপিয়েছে গি। সুমিত বলল, আমরা আইনি ব্যবস্থা নেব গু। কিন্তু আমি ভাবলাম হয়তো এই গল্প পড়ে কোনো পরিবার উপকার পাবে গু। আর্টিকেল পড়ে আমি দেখলাম যে তপন মুখার্জি আমাদের পরিবারের প্রশংসা করেছে। সে লিখেছে, এই পরিবারটি দেখিয়েছে যে সংকটের সময় পরিবারের সদস্যরা কিভাবে একে অপরকে সাহায্য করে গি। কয়েকদিন পর আমাদের বাড়িতে অনেক ফোন আসতে লাগল। বিভিন্ন মানুষ আমাদের সাথে কথা বলতে চায়। তারা তাদের পারিবারিক সমস্যার কথা বলে আমাদের কাছে পরামর্শ চায়। একদিন একজন মহিলা এসেছিলেন। তার নাম সুমিত্রা বেগম। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আপার গল্প পড়ে আমার অনেক সাহস পেয়েছি উ। কি হয়েছে আপনার? আমার ছেলে আমার সাথে কথা বলে না। তার মনে হয় আমি তাকে বুঝি না গি। আমি তাকে বসতে দিয়ে চা দিলাম। আপনার ছেলের বয়স কত? ১৯ বছর উ। এই বয়সে ছেলেমেয়েরা একটু অন্যরকম হয়। আপনি ধৈর্য রাখুন গু। রিয়ান এসে বলল, আন্টি, আমিও এই বয়সে অনেক সমস্যায় ছিলাম। কিন্তু মা আমাকে বুঝতে পেরেছে গি। সুমিত্রা বেগম রিয়ানের দিকে তাকিয়ে বললেন, তুমি কিভাবে তোমার মায়ের সাথে এত ভালো সম্পর্ক রাখ? আন্টি, আমি মায়ের সাথে সব কথা শেয়ার করি। যখন আমার মনে কোনো দ্বন্দ্ব ছিল মা আমাকে বুঝিয়েছে গি। আমি বললাম, সুমিত্রা বেগম, আপনি আপনার ছেলের সাথে বন্ধুর মতো আচরণ করুন। তার কথা শুনুন গু। সুমিত্রা বেগম আমাদের ধন্যবাদ দিয়ে চলে গেলেন। এরপর আরও অনেক পরিবার আমাদের কাছে আসতে লাগল। আমরা তাদের যতটুকু পারি সাহায্য করতে চেষ্টা করি। একদিন তপন মুখার্জি আবার এসেছিল। এবার সে ক্ষমা চেয়ে বলল, নীলিমা, আমি আপনাদের কাছে মাফ চাই। আমি অনুমতি ছাড়া আপনাদের গল্প ছাপিয়েছি গু। কিন্তু সেই গল্প পড়ে অনেক মানুষ উপকার পেয়েছে গি। হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। কিন্তু আমার পদ্ধতি ভুল ছিল উ। সুমিত বলল, আপনি যদি সত্যিই মানুষের উপকার করতে চান তাহলে সঠিক পথে করুন গু। তপন মুখার্জি বলল, আমি একটা পারিবারিক কাউন্সেলিং সেন্টার খুলতে চাই। আপনারা আমাকে সাহায্য করবেন? আমরা রাজি হয়ে গেলাম। আমি ভাবলাম আমাদের অভিজ্ঞতা দিয়ে হয়তো অন্য পরিবারগুলোর উপকার করতে পারি। এইভাবে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। রিয়ান এখন স্বাভাবিক হয়ে গেছে। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে। কিন্তু সেই কক্সবাজারের ঘটনা আমার মনে আজও গেঁথে আছে। কিভাবে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি আমাদের পুরো পরিবারকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমাদের ভালোবাসা সেই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করেছে। আজ যখন এই গল্প বলছি আমার মনে হচ্ছে জীবনটা সত্যিই একটা রহস্যময় অ্যাডভেঞ্চার। কখন কি ঘটবে কেউ জানে না। কিন্তু পারিবারিক ভালোবাসা থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। রিয়ান এখন কলেজে পড়ে। সে চায় ডাক্তার হতে। তানিয়া স্কুলে ভালো রেজাল্ট করছে। সুমিত অফিসে প্রমোশন পেয়েছে। আর আমি একজন খুশি মা।
আমার দুটো সন্তান আর একটা প্রিয় স্বামী নিয়ে আমার ছোট্ট সংসার। কিন্তু সেই কাউন্সেলিং সেন্টারের কাজও করছি। প্রতি সপ্তাহে কয়েকটা পরিবারের সাথে কথা বলি। তাদের সমস্যার সমাধান খুঁজে দিতে চেষ্টা করি। একদিন একটা মেয়ে এসেছিল। তার নাম রূপা। সে বলল, আন্টি, আমার বাবা মা আমাকে বুঝে না গি। আমি তাকে বসিয়ে জিজ্ঞেস করলাম, কি সমস্যা তোমার? আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু বাবা মা তাকে পছন্দ করে না গি। ছেলেটি কেমন? সে খুব ভালো, কিন্তু আমাদের জাতি আলাদা গু। আমি বুঝতে পারলাম মেয়েটির সমস্যা। আমি তার বাবা মাকে ডেকে এনে তাদের সাথে কথা বললাম। অনেক কথা বলার পর তারা রাজি হল। এইভাবে আমাদের জীবনের সেই অদ্ভুত অভিজ্ঞতা আমাদের অন্য মানুষের উপকারে কাজে লাগছে। আজ যখন এই গল্প শেষ করছি, আমার মনে হচ্ছে জীবনের প্রতিটি ঘটনার একটা অর্থ আছে। আমাদের সেই কক্সবাজারের ঘটনা আপাতদৃষ্টিতে খারাপ মনে হলেও শেষ পর্যন্ত সেটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। রিয়ান এখন একজন পরিপক্ব যুবক। সে তার ভুল বুঝতে পেরেছে এবং সেই ভুল থেকে শিখেছে। আমি গর্বিত যে আমি তার মা। আর আমার বিশ্বাস, প্রতিটি পরিবারে এরকম ছোটবড় সমস্যা আসে, কিন্তু ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব কিছু কাটিয়ে ওঠা যায়। এই গল্পের মাধ্যমে আমি সকল বাবা মাকে বলতে চাই, আপনাদের সন্তানরা বড় হতে হতে কিছু ভুল করবে, কিন্তু তাদের বুঝিয়ে সঠিক পথে আনা সম্ভব। আর সকল সন্তানদের বলতে চাই, আপনাদের বাবা মা সব সময় আপনাদের ভালো চায়। তাদের সাথে মন খুলে কথা বলুন। এই তো আমার গল্প, একটি সাধারণ পরিবারের একটি অসাধারণ অভিজ্ঞতা, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু ভালোর জন্যই।